তারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ছাড়লো না, হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে গালে ঠোঁট চেপে বলে, পাখি সরি বলছি তো, অনেক মনে পড়ছিল তোমায়, পুরো দুদিন তোমায় দেখিনি, একটু বোঝো। ফারা মাথা নিচু করে বলে, ওসব সাইপাস খেয়ে একদম আমার কাছে আসবে না। শুদ্ধ ফারাকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারা ভুরু কুচকে তাকায়, শুদ্ধ পিছু পিছু গিয়ে দেখলো শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশের পেস্ট লাগিয়েছে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ দিয়ে কী করছেন? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকে ফাড়ার দিকে তাকায়। ফাড়া চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়া ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফাড়া কটমট দৃষ্টিতে তাকিয়েছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুয়ে ফাড়ার ওড়নাটা টেনে ওড়নার কোনা দিয়ে মুখ পুছল। এরপর মৃদুস্বর বলল, তোমার এখানে তো মাউস দোষ নেই, কী করবো? তাই বলে আমার ব্রাশ নিবে? শুদ্ধ ফাড়ার হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেন্দি লেপটে যাওয়া হাত ধুয়ে দিল। ফারা অসহায় কণ্ঠে বলল, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে, আমাকে আবার মেহেন্দি পরতে হবে। শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলে, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিল, মনে হচ্ছে বউ হেগে দিয়ে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি, বউ তুমি, সব তুমিই করবে। ফারা রেগে বলল। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারাকে জড়িয়ে ধরতে গেলে ফারা ধূপধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়, তার বউটা শুধু রেগে যায় এখানে। ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারা বেডের উপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুললো, মেহেন্দি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ালে ফারা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ডিম লাইট, এই জন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারা। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউর সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারা অবাক হয়ে বলে, মানে আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাকে দাঁড় করিয়ে দু হাতে জড়িয়ে নিয়ে বলে, একদমই না, কিন্তু তুমি আমারই বউ, চলো পাখি ঘুমাই। আমি গত রাতে একদম ঘুমোতে পারিনি। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ফারাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারা মোছরামুছি করতে করতে বলে, ছাড়ো আমায়, কি শুরু করছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছো, উফ, সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার দু হাতের মাঝে ফারার পা বেঁধে নেয়, হাতের বাঁধন শক্ত করে ফারার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারা কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টমি হাসি ফারার কেমন অদ্ভুত লাগে। একে তো শুদ্ধর গায়ে কিছু নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎ এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ফারার কথা শুনলো না, সে ফারাকে চিৎ করে শুয়ে দিয়ে ফারার উপর আছড়ায়। ফারা ঢোক গেল, আমতা আমতা করে বলে, কী করছো? শুদ্ধ চোখ মুখ কেমন পাল্টে গেছে। ফারা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাত ফারার গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারার লজ্জায় নুয়ে পড়ে মিনমিন করে বলে, তুমি যাও। শুদ্ধ ফারাকে আর একটু টেনে নিয়ে ডাকে, বউ। ফারা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নেয়, শুভ্র ভা। বলতে পারে না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে, ফারার নড়াচড়া করতে চাইলেও পারে না। শুদ্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারার কাজিন ডেকে, ফারা, কী রে, ছাদে আসবি না? ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ যেন নিজের মাঝে নেই, তার হাতের বাঁধন আরও শক্ত করে তার কাজে ব্যস্ত। ওপাশ থেকে আবারও ফারাকে ডাকে, ফারা, তুই ঠিক আছিস? ফারা ছটফট করে, এই লোককে কি করা উচিত? শুদ্ধ ফারার দিকে অত্যাধিক নড়াচড়ে ভীষণ বিরক্ত হয়ে ফারাকে ছেড়ে দেয়। ফারা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারাকে বেডের সাথে চেপে ধরে রেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলি কেন? ফারা রেগে বলে, আমার কাজিনরা এসেছে, কানে শোনাও না তুমি? যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে ফারার কাজিন ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরে তাকালো। ফারা শুদ্ধকে ঠেলে বলে, ধ্যাত, যাও তো তুমি, আমায় ছাড়ো, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাকে জড়িয়ে ধরে ফারার গলায় মুখ গুজে দেয়, ফিসফিসে বলে, ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। ফারা ঢোক গেলে শুদ্ধ থেমে যায়, ছোট ছোট চুমু একে ফারার গলার ভাঁজে। ফারা থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠ বলে, আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছি। ফারা চোখ বুঝলো, ভাবলো শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে চাঁদিয়ে চলে যাবে। ওভাবে গলা উঁচু বলে তো তার বোনদেরকে যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদু হেস্বরে বলে, বউকে আদর করলে সওয়াব হয় জানো পাখি।
ফারা শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারার গলায় মুখ গুজে রেখে একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি কালকে আদর করবো তো, একটু কিপটামি করবো না? আমাকে আজকে একটু করি, তাকে আমাকে সব অর্জন করতে সঙ্গ দাও। কথাটুকু বলে ফাড়ার দিকে এগিয়ে আর একটু ঘনিষ্ঠ হতে চায়। ফাড়া কথা বলতে চায়, তবে বেরোয় না। শুদ্ধ ফাড়ার আঁকড়ে নেয়, দু হাতে ফাড়াকে টেনে নেয়, হাতড়ে হাতড়ে ফাড়ার জামার চেন খুঁজল, না পেয়ে চরম বিরক্তিতে জোরে একটা টান দিয়ে জামা ছিঁড়ে দিল। ফাড়ার গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফাড়ার মুখের দিকে তাকায়, মুখ নামিয়ে কপালে একটা চুমুকে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফাড়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ফাড়াকে টেনে নেয় নিজের দিকে। ফাড়া ছাড়া পেতেই যে কেন যেন শুদ্ধ ফাড়ার কাঁধে দাঁত বসায়। এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করছে ফাড়া পাখি, ইরফান তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়বো বলে দিলাম। ফাড়া ফুপিয়ে ওঠে, শুদ্ধ অসহায় চোখে তাকায়, তার বউটা এমন কেন, এত জ্বালা, একটু আদর করতে দেয় না। বেডের ওপর শুয়ে ফাড়াকে তার উপর নেয়, দু হাতে ফাড়াকে জড়িয়ে মৃদু স্বরে বলে, কাঁদছো কেন? একটু আদরে তো করছে। হায়, জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে যায়, এমনি কাঁদছে, তার আর কিছু বলা যাবে না। অতঃপর ফাড়ার মাথায় চুমু খেলো। আমার জীবনে একদম ফাড়া পাতা হয়ে গেছে, ইউনিক পাতা, একদম রঙিন। ফাড়ার নাক টানলো, শুদ্ধ ফাড়ার মুখে তুলে কয়েকটা চুমু এঁকে দিল। একটুখানি পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফাড়া নিজের থেকে শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গালায় নাক ঘষে শুদ্ধ হাসলো। ফাড়াকে ঠাস করে বেডের উপর ফেলে ফাড়ার উপর উঠেছে। ফাড়াকে সিচুয়েশনটুকু বোঝার সময় দিল না। বেশ আমার প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত। সময়ের সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে লাগলো। কতবার যে উচ্চারণ করলো, ভালোবাসি তোমায় ফাড়া পাখি। মায়েরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়ে মেহেন্দি পরিয়ে দিন। ইরফান ভুরু কুচকে বলে, মৃদু স্বরে বলে, পুরো বডিতেই দিব নাকি? মায়েরা মুখ ফুলে বলে, একটু দিয়ে দিলে কি হয়, পায়ে দিলে অনেক সুন্দর লাগে, নিন দিয়ে দিন, আমি না আপনার বউ হয়ে। মায়েরা কথায় ইরফান ঠোঁট বাঁকায়। মায়েরা ডান পা আর পায়ের উড়ুতে টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়? ইরফানের কথায় মায়েরা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মায়েরা দু পায়ে চুড়িদারের পায়জামা তুলে দেয়। হঠাৎ মায়েরা এক পায়ে কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর ক্ষতের একটা দাগ দেখে অবাক হয়ে বলে, বাট ডাকে, বাট ফ্লাওয়ার। মায়েরা মুখে হাসি ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরে বলে, বলুন শিশরাজ। ইরফান মায়েরার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছু বলল না। মায়েরার পায়ের দাগের জায়গাটা বাঁ হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটা কি হয়েছে অ্যান্ড কবে? মায়েরা চোখ নামিয়ে তার পায়ের সাই দেখতে দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেছিলেন, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনলেন না? তখনই পড়ে গিয়ে একটা লোহা ঢুকে গেছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা জিজ্ঞাসা করতে গিয়ে ইচ্ছে করলো কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখে অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞাসা করলো না। হেসে বলল, এসব বাদ দিন, এটা তো অনেক আগের কথা, সেই কবে ভালো হয়ে গেছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মায়েরার পায়ের দিকে তাকায়। মায়েরার পা উঠে ক্ষত স্থানটা ঠোঁট চেপে রেখে মায়েরা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়। চেঁচিয়ে বলে, আরে আরে কী করছেন, এটা আমার পা। ইরফান মুখ তুলে মায়েরার দিকে চেয়ে, তোমাকে কখনো হার্ট করতে চায়নি লিটিল গার্ল, বাট অ্যান্ড ফেল্ড। আমি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আই এম এক্স্যাক্টলি সরি বাটফ্লাওয়ার। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। মায়েরা ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়েরা আর ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বললে আমার ভালো লাগে না শিশরাজ। ইরফান মৃদু হাসলো, কিছু বলল না। মায়েরা পায়ে মেহেন্দি দেওয়ায় মনোযোগী হলো। মায়েরার পায়ের সাইডের দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেন্দি দিয়ে দেয়। এরপর মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়েছে। ইরফান ভুরু কুঁচকল। সে মায়েরার পায়ে মেহেন্দি দিয়ে দিছে, আর মায়েরা তার পায়ে কি দেখছে। সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্টে হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছে, আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝলো বোধহয়। হাতের মেহেন্দি টেবিলের উপর রেখে মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ের মেহেন্দি দিয়ে দিয়েছেন? ইরফান মায়েরার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সব কিছু রেখে হাজবেন্ডের পায়ের দিকে নজরগুলো হোয়াই? মায়েরা আমতা আমতা করলে, মোটেও না, আপনার পা বিচ্ছিরি, তাই ভাবছিলাম
কীভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতূহলী বলে, ও আইসি। মায়েরা ধরা পড়ে এলোমেলো দৃষ্টিতে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা পায়ে দুটো কালো কিচকিচে লোম। মায়েরা ভীষণ ভালো লাগে, কেন যে ভালো লাগে সে নিজেও জানে না, শুধু জানে ভালো লাগে তার। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়েরাকে হাতের দিকে তাকালো। মেয়েটা দু হাত মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়ে গেছে, আর এভাবে হাত মেলে রাখতে হবে না। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতের মেহেন্দি তুলে নিয়ে মায়েরাকে তার দিকে ঘোরায়। বা হাতে মায়েরার গলা থেকে ওড়না সরিয়ে রেখে মায়েরা চোখ বড় বড় করে বলে, এই আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়েরার দিকে চেয়ে বলে, আরও অনেক কিছু খুলব। মায়েরা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গিয়ে ইরফান বা হাতে মায়েরাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড বাদরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে শব্দ ফেলবো তোমার। মায়েরা মুখ ফোলে মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। ইরফান হাতের মেহেন্দি মায়েরার গলার দিকে এগিয়ে নেয়। মায়েরা মোচড়ামুচড়ি করছে। কি করছেন? আমাকে পুরো বডিতে মেহেন্দি দিয়ে দিবেন নাকি? ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়। এভাবে নড়াচড়া করলে দেওয়া যায়? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বা হাতে মায়েরার মাথা বুকে চেপে রেখে মৃদু স্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্ট্যান্ট কাজ আছে। মায়েরা চুপ থাকলো। ইরফানের উপর বিরক্ত হলো। মনে মনে মানুষ গলায় মেহেন্দি দেয়। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার গলার নিচ বরাবর কিছু আঁকলো। 2 মিনিট সময় নিয়ে এরপর হাতের মেহেন্দি রেখে দেয়। মায়েরাকে কোলে নিয়ে আয়নার সামনে দাঁড় করে। এরপর পিছন থেকে মায়েরার দু হাতের বন্ধনীতে মাঝে আবদ্ধ করে মায়েরার মাথায় থুতনি রাখে। মায়েরা মোচড়ামুচড়ি করে বলে, অসভ্য লোক, আমার ওড়না দিন। ইরফান মায়েরার কথা পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মায়েরার গলার নিচে হাত দিয়ে দেখে বলে, এটা কি বলো তো? মায়েরা আয়নায় তাকালে নিজেই দেখে লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে বলে, আমার ওড়না। ইরফান কড়া ধমক দেয়, এটা একটা শাট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে বলে, রেগে বলে, ফালতু টপিকে বাচ্চামো করলে থাপ্পড় খাবে স্টুপিড। মায়েরা রাগ হলো। সারাদিন শুধু স্টুপিড আর থাপ্পড়, এখনও এসব গেল না। ইরফান নিজেকে সামলে আবার মৃদু স্বরে আয়নায় তাকাও। মায়েরা গাঁটটি মেরে দাঁড়িয়েছে, মাথা নিচু করে রাখছে। একটু কষ্ট করলে আয়না ছাড়াই দেখতে পেত, কিন্তু মায়েরা দেখবে না। ইরফান ভুরু কুচকে বলে, কিছু বলছি আমি। মায়েরা তবুও একটু নড়ল না, যেন আজ কিয়ামত হলে সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়, উফ, এটাকে আর নেওয়া যায় না। ইরফান নিজেই মায়েরার কপালে হাত রেখে মাথা উঁচু করলো। মায়েরা এবার চোখ বুজে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। রাগ লাগছে তার। মেয়েটা তাকে জেদ দেখাচ্ছে। ইরফানের এসব হজম হয় না। আবারও ধমক দেয়, চোখ খুলে স্টুপিড। মায়েরা এবার দু হাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়। রেগে বলে, আপনি আসলেও খুব খারাপ। ভালো করে কথা বলতে পারেন না, সারাদিন শুধু বকতে পারেন। আপনার সব অশান্তি, অসহ্য লোক একটা। কথাগুলো বলে ঢুপঢাপ পা ফেলে বেডের উপর গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বেডের এক কোণে শুতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে বেশ জোরে মায়েরা চেঁচিয়ে ওঠে। ব্যথায় চোখের পানি গিয়েছে। ইরফান মায়েরা মাথা নিচু করে নেয়। চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মায়েরা নাক টানে। ইরফান মায়েরার গলায় দুটো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, লাভ বাইট দিয়েছি, কাঁদছো কেন? মায়েরা কিছু বলল না। ইরফান বুঝলো মেয়েটা ভালোই জেদি। মায়েরাকে উল্টো ঘুরিয়ে বসালো। তারপর তার ফোনের ক্যামেরা অন করে মায়েরার গলায় আঁকা অক্ষরের পিক তোলে কয়েকটা। আর চোখে মায়েরার দিকে তাকালো। মায়েরার চোখ বন্ধ। ইরফান ভালো অবাক হয়, কি জেদ এইটুকু মেয়ে। তাকে একটু ধমক দিয়েছে বলে সে তার আঁকা জিনিসটা দেখবে না বলে কত কি করছে। মায়েরা ভাবনার মাঝে মায়েরার গালে দুটো চোখ খুলো বাটফ্লাওয়ার। মায়েরা চোখ খুলল না। ইরফান হতাশ হয়। মৃদুস্বর বলে, আচ্ছা বাবা, সরি। মায়েরা তড়ক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ খুলে বলে, হ্যাঁ, এখন তো আমি বাবাই। ইরফান থতমত করে যায়। বাচ্চা মেয়ে, তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামলে মায়ের সামনে থেকে তার ফোনটা ধরে। মায়েরা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বললে, এত জেদ করছো কেন? মায়েরা ইরফানের দিকে চেয়েছে বলে, আপনার স্বামী, বউয়ের জেদ হজম করা স্বামীর কর্তব্য। ইরফানের কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মায়েরা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোন রেখে বলে, ওকে হজম করছি। এরপর মায়েরাকে তার দিকে ফিরিয়ে মায়েরার গলার দিকে হাত বাড়িয়ে আর বলে, এটা মুছে দিচ্ছি, দেখতে হবে না তোমায়। মায়েরা দ্রুত ইরফানের হাত আটকে, না না, এমন করছেন কেন, আমি দেখব। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
গলার নিচে 3টি শব্দ আঁকা, IMM। মায়েরা বুঝলো না অর্থ। ইরফান মায়েরার পেছনে ঘুরলো। মায়েরা উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, এটার মানে কি? ইরফান মায়েরার গলায় হাত দিয়ে বলে, ইরফান অ্যান্ড মায়েরার পরীর মাঝে লিটিল প্রিন্সেস মাহিরা। ইরফানের কথাটা বুঝতে মায়েরার বেশ কিছুক্ষণ সময় লাগলো। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মায়েরাকে দুহাত জড়িয়ে মায়েরার মাথায় চুমু ওঠে। মায়েরা হঠাৎ বলে, মোটেও না, ইরফান অ্যান্ড মায়েরার মাঝে লিটল প্রিন্স মাহির। ইরফান মৃদু স্বরে বলে, বাটফ্লাওয়ার নিজেই তো লিটিল গার্ল। মায়েরা হাত দুটো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখলো। হাতের মেহেন্দি শুকিয়ে গেছে। অতঃপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরের কতজন বাচ্চার মা হয়ে গেছে? আমি তো তাদের চেয়ে 2 বছর বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে, গম্ভীর বললে, নো, ইউ আর এ লিটিল। মায়েরা ইরফানকে ছেড়ে বলে, আর আপনি একটা বুড়ো। ইরফান অদ্ভুতভাবে বলে, হোয়াট? মায়েরা কথাটা বলে এক দৌড়ে বেডের উপরে উঠে পড়ে। এরপর ইরফানের দিকে আঙুল উঁচে বলে, আমার কালকে বিয়ে, আমাকে একদম ডিস্টার্ব করবে না। কথাটা বলে উল্টো ঘুরে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফান মুখটা দেখার মতো হয়েছে। ইস, হাসি চেপে রাখা কি কষ্ট। ওদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মায়েরা এভাবে কথাটা বলে যেন ইরফান বকাটে ছেলে হয়ে মায়েরাকে ডিস্টার্ব করছে, আর তাই মায়েরা তাকে বিয়ের কথা জানিয়ে দিল আর তাকে বুড়ো বলছে। ইরফান দ্রুত উল্টো ঘুরে আয়নায় নিজেকে দেখলো। সে কি আসলে বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মায়েরা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত প্রায় 2টো। শুদ্ধ ফারার রুমে পায়চারি করছে। বেডের দিকে একবার তাকালো। ফারা শাওয়ার নিয়ে প্রায় আধ ঘন্টা হলো ঘুমিয়েছে। আর তার তো দুঃখের শেষ নেই। তার পরনে তার শ্বশুরের একটা লুঙ্গি। ফারাকে এত করে বলল ফাইজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করে একটা কথা বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়? এখন সে এই লুঙ্গি পরে গ্রামে যাবে কি করে? মেহেন্দি দিয়ে ভরিয়ে ফেলে খুলে রাখা শার্টটা আবার গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন না, গ্রামে গেলে পরা হয়। কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহর থেকে গ্রামে যাবে? কিছু করার নেই। সকাল উঠে সবাই তাকে না পেলে কী ভাববে? সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কীভাবে? এক্ষুনি যেতে হবে। এগিয়ে গিয়ে ফাড়ার পাশে বসলো। কেমন শান্ত হয়ে আছে। শুদ্ধ ভেবে পায় না এমন ধানি লঙ্কা মেয়ে এত লজ্জা কোথা থেকে আসে। মুখে বোম মেরেও একটা কথা বলাতে পারেনি। কথা বলা তো দূর, একবার তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফাড়ার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে চুমু একে মৃদুস্বরে বলে, ভালোবাসি পাখি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। ব্যালকনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায়, ভাবতেই শব্দ করে বলে ওঠে আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করলো শ্বশুরবাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে লুঙ্গি ব্যালকনি দিয়ে নামতে নামতে লুঙ্গির গিট দ্রুত হাতে লুঙ্গি শক্ত করে ধরে পড়ে, শালা লুঙ্গি, তোর কাজ আমার ইজ্জত ঢাকা। তুই কেন খুলতে গিয়ে ইজ্জত লুটবি? খুলিস না বাপ, এখন থেকে প্যান্টের বদলে তোকেই পরবো। তবু খুলে যাস না। বেশ কসরত করে শুদ্ধ ফাইজের বাড়ি থেকে বেরোয়। বাইক পাশেই রাখা ছিল। চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয়ওনি। দ্রুত বাইকে উঠে পড়ে। শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি থেকে তার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত! ছ্যা, এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দিবি, নয়তো শ্বশুরের লুঙ্গি তার কাছে আছে, কেউ দেখে নিলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুরবাড়ি আসলে প্যান্টের দোকান সাথে আনবে। ভাবতে ভাবতে বাইক স্টার্ট দেয় একটা টান দিয়ে। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ি রং বেরঙে সাজিয়ে তোলা হচ্ছে। পুরো বাড়ির চারপাশে ঝলমলে রঙিন লাইটিং। ব্যালকনি, জানলা সহ জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সজ্জিত। এত ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা। দুপুর প্রায় 2টো। ইরফান তার রুমে ডিভাইনের উপর বসে আছে, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে রাখা। সে ঘুম থেকে ওঠার পর থেকে মায়েরাকে দেখেনি। মায়েরার অস্বস্তি যেন নেই। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় ওদিক ওদিক নাড়িয়ে রাগে পায়ের কাছে টি টেবিলে লাথি বসায়। টি টেবিল ছিটকে কয়েক হাত দূরে পড়ে যায়। তখনই তারেক নওয়াজ ইরফানের রুমে আসে। ইরফান কাজে অবাক হয়ে বলে, কী হয়েছে এই ছেলের? রেডি তো হয়নি? এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, ইরফান কী হয়েছে তোমার? আর রেডি হওনি কেন? ইরফান বসা থেকে উঠে দাঁড়ানো, রেগে বলে, এই ফালতু বিয়ে করবো না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছ? ওকে এক্ষুনি এনে নাও।
তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে, অবাক হয়ে বললেন, মানে? ইরফান রেগে বলে, আবার মানে মানে করছো? শোনো, বউকে আদর করব, সেই রাতে একটু টাচ করছিলাম, ওকে এনে দাও, এই ফালতু বিয়ে ক্যান্সেল। ইরফান রেগে বলে, তারেক নওয়াজ খুক খুক করে কেসে বলে, ভদ্রলোক কথা বলার মতো ভাষা খুঁজে পায় না, তার ছেলে কিভাবে সম্ভব? সন্দেহ প্রকাশ করলো তো তার আবার ভাত বন্ধ হয়ে যাবে, কিন্তু সে যে ছেলেকে চিনতে পারছে না। মায়েরা হাওয়া লেগেছে এমনিতে, কিন্তু মায়েরা তো যথেষ্ট লজ্জাপতি, তার ছেলে এই রূপ কোন গুহায় লুকিয়েছিল? তারেক নওয়াজকে চুপ থাকতে দেখে ইরফান রেগে বলে, তুমি কি আমার বউকে এনে দিবে, নাকি আমি তোমার বউকে লুকিয়ে রাখার অ্যারেঞ্জ করব? তারেক নওয়াজ চোখ বড় বড় করে তাকায়, অটোমেটিক তার হাত বুকে চলে যায়, থেমে বলে, আমি কিভাবে তোমার বাবা হয়ে গেলাম? ইরফান তার বাবার কথা বুঝলো না, বাইরে যেতে যেতে বলল, ওকে আমি নিজেই খুঁজে নিচ্ছি আর বউ, আমার বউকে, বাট তুমি প্রিপারেশন নাও, নেক্সট 1 মান্থ তুমি তোমার বউকে ছাড়া থাকছো, ইটস ফাইনাল। তারেক নওয়াজ হতভম্ব চোখে ছেলের প্রস্থান দেখলো। মায়েরা সকাল সকাল তার কাছে আবদার করেছিল সে পার্লারে গিয়ে সাজবে। তারেক নওয়াজ বলছিল বাড়িতে আসতে, বলে দিয়েছিল মেকআপ আর্টিস্ট, কিন্তু মায়েরা মানেনি। সে আবদার পার্লারে গিয়ে সাজবে, ওখানে ফাড়া আসবে, দুজনে একসাথে সাজবে, বাচ্চা মেয়ে বাবার কাছে আবদার করছে, সে বাবা হয়ে কি এইটুকু মেয়ের আবদার ফেরাবে? ইরফান ঘুমিয়েছিল, কিন্তু এখন তার বউ হারা হতে, আহ, এই ছেলের জন্য কবে না কবে বুড়ো বয়সে তার বউকে একেবারে হারিয়ে ফেলবে। বিড়বিড় করে, নির্লজ্জ ছেলে, বাবার পিছনে লাগতে লজ্জা করে না তোর? শুধু আমার বউকে দূরে ঠেলে দিলেই হয়েছে? তোমাকে আমার বউয়ের ঝাঁটার বাড়ি খাওয়াবো, আমি বলে দিলাম। ইরফান আবারও পুরো বাড়িতে মায়রাকে খুঁজছে, কিন্তু পায় না কাউকে। সবশেষে লাচ্ছুলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে জানায়, মায়রা সহ সকল কাজিনরা পার্লারে গেছে, তবে সে ঠিকানা জানে না। ইরফান আবারও তার বাবার কাছে আসে। তারেক নওয়াজ তার ছেলেকে দেখে কেমন ভীত চোখে তাকায়, মনে হচ্ছে জীবনে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তার ছেলে। ইরফান কিছু জিজ্ঞাসা করা যায়, তারেক নওয়াজ দ্রুত বলে ওঠে, ধানমন্ডি রোড 5 হাউস 29-এর প্রথম তলায় তোমার বউ আছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, ওকে। কথাটা বলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নওয়াজ অসহায় চোখে দেখলো তার ছেলে বউ পাগল হয়। খুশি হওয়া উচিত, নাকি তাকে 1 সেকেন্ড আতঙ্কে ফেলেছে, এর জন্য তাকে মারাত্মক কষ্টে জর্জরিত হয়ে শোক পালন করা উচিত? এসব ভেবে ভদ্রলোক চরম হতাশার শ্বাস ফেলল। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে বাড়িতে থাকা মেহমান সহ সকলে অবাক হয়ে তাকিয়েছে। বিয়ের আগে বর বাড়ি থেকে সিভিল ড্রেসে কোথায় বেরিয়ে যাচ্ছে? রাতুল এগিয়ে এসে বলে, আরে ইরফান ভাই, তোমার তো বিয়ে, ভুলে গেলেন? ইরফান পায়ের গতি না থামিয়ে বরং বাড়িয়ে বলে, বিয়ে ক্যান্সেল। ইরফান কথাটা বিনা মেঘে বজ্রপাত পড়ল। রুমানাজ এগিয়ে এসে বলেন, এসব কি বলছো বাবা? সব আয়োজন শেষ আর তুমি বলছো বিয়ে করবে না? ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার হাজবেন্ড আমার বউকে লুকিয়ে রেখেছে, আমি ওকে আনতে যাচ্ছি, আর এসব অ্যারেঞ্জ করার জন্য আফসোস হলে তুমি আর বাবা আরেকবার বিয়ে করে নাও। কথাটা বলে ইরফান আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, বাড়ি থেকে বেরিয়ে যায়। রুমা নওয়াজ তার পাশে, তারেক নওয়াজ এসে দাঁড়িয়েছিল। ছেলের কথা শুনে ভদ্রলোক কাঁচতে কাঁচতে সোফায় বসে পড়েন। রুমা নওয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়েছে, এদিকে রাতুল মাথা চুলকে। ছেলে দ্বিতীয়বার বিয়ে করাতে মন চাইছে না বলে কি সুন্দর করে বাবা মাকে বিয়ে অফার করছে। কত ভালো ছেলে, কতই না দয়া এলো। কথাগুলো এক সাইড এর দিকে হয়েছে, যার ফলে বাইরে কেউ শুনতে পায়নি, নয়তো এত মেহমানের সামনে রুমা নওয়াজ আর তারেক নওয়াজের কী হতো? তারেক নওয়াজ হতাশ। রুমা নওয়াজ নিজ স্বামীর পানে চাইলে তারেক নওয়াজ বলে, ও কিছুতেই আমার ছেলে নয়, হলে শুধু তোমার ছেলে। তুমি কোনোভাবে বিয়ের আগে এরকম নির্লজ্জ টাইপের ছিলে রুমা, হয়তো বিয়ের পর শুধরে গেছে, তাই আমি বুঝতে পারিনি। তোমার কারণে তো আমার ভোলাপালা ছেলে বদলে এরকম একটা বজ্জাত হয়েছে। রুমার নওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় নিজ স্বামীর পানে। রাতুল শব্দ করে হেসে উঠে এগিয়ে এসে বলে, আরে তোমরা তো চাপ নিচ্ছ কেন? এত ভালো ছেলে কোথায় পাবে? কি সুন্দর বিয়ের অফার দিল। তারেক নওয়াজ দাঁতে চাতে বলে, তবে রে রাতুল, এক দৌড়ে পাগার পান। রুমা নওয়াজ কী বলবেন বুঝলেন না। তার ছেলেটা এভাবে কথা কবে থেকে? ভাবনা রেখে তারেক নওয়াজের দিকে চেয়ে বলে, তুমি বিয়ের আগে নিশ্চয়ই একটার পর একটা রিলেশন করছিলে, তখন এসব নির্লজ্জপনা করেছিল, সেসব আমার ছেলের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে। এসব মাসুল আমি তুলব, শুধু বিয়েটা একবার মিটুক। কথাটা বলে জায়গা প্রস্থান করে। তারেক নওয়াজ চোখ বড় বড় করে তাকায়। তার জীবনে এই কোন ঝড় এলো? এর চেয়ে তার ছেলে বউহীনতাও ভালো ছিল। তারেক নওয়াজ এক এক চাচাতো ভাই তার পাশে বসলে তারেক নওয়াজ নিজেকে সামলে বলে, আর কি কি বাকি রেখেছে তার বজ্জাত ছেলে, সেসব ভেবে তার ঘাম ছুটছে। তারেক নওয়াজ তার বলা ঠিকানায় সে ইরফান গাড়ি সাইড থেকে
গাড়ি নামায়। কোনো দিকে না থেকে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে দেখলো মায়েরা, ফারা সহ আরও ফারার কাজিনরা বেরিয়েছে। ইরফান থেমে যায়, তার দৃষ্টি মায়েরার পানে। মায়েরার পরনে কালো শাড়ি, যার উপর জরি, স্টোন আর এমব্রয়ডারি কাজ। গতকাল ইরফান নিজেই মায়েরার জন্য এই শাড়িটা কিনেছিল। সে ভেবেছিল মায়েরাকে তার ভাবনার কল্প রানীর চেয়েও বেশি সুন্দর লাগবে। মায়েরা কেমন ইরফান কেমন স্থির চোখে মায়েরার পানে চেয়ে আছে, যেন একদিনের জীবন্ত এক নিখুঁত চাঁদকে জমিনের বুকে একটু একটু করে পা ফেলছে। মাথায় কালো স্টোনের হিজাব বাঁধা, দুহাত ভর্তি কালো চুড়ি, মুখে অত্যাধুনিক পোষানের ছাওয়া। ইরফান ঢোক গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শার্টের বোতাম দুটো খুললো, দৃষ্টি মায়েরা পানে। মায়েরা বেশ কসরত করে সিঁড়ি বেয়ে নেমেছে। ইরফানকে দেখে সে সহ ফাড়া তার কাজিনদের বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান আর শুদ্ধর বিয়ে পড়ানো হবে এক জায়গায়, আর এর জন্য তারিখ নেওয়াজ ফারা আর বাবা আলোচনা করে একটা রিসেপশন বুক করে। সেখানে ইরফান শুদ্ধ একসাথে যাওয়ার কথা। আর মায়েরা যেহেতু পার্লারে ফারার সাথে আছে, তাদের পার্লার থেকে একসাথে যাওয়ার প্ল্যান। কিন্তু ইরফান তাও আবার একদম সাদামাটা দেখে মায়েরার একটু হজম হলো না। বিস্ময় নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে এসে দাঁড়ায় ইরফানের সামনে। অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? আর আপনার শেরওয়ানি কোথায়? ইরফান মায়েরার দিকে চেয়ে থাকে। তার গ্র্যান্ডমা তাকে একটা ছোট্ট নাকফুল দিয়েছিল। মায়েরার নাকে আর সেই নাকফুলটা নেই, বরং ওই নাকফুলের জায়গায় গোল রিংয়ের, যেটাকে নগদ বলে। কপালের কাছে এসে ঠেকছে টিকলি। মায়েরার এর আগেও সেজেছে, তবে এমনভাবে না। ইরফান মায়েরার এর আগে লেহেঙ্গা কিনে দিয়েছিল, কিন্তু শাড়িতে কেমন অদ্ভুত সুন্দর লাগছে। ইরফান আবারও ঢোক গিলে মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে দুহাতে ইরফানের হাত ধরে ঝাঁকে বলে, কথা বলছেন না কেন, কি হয়েছে? ইরফান মায়েরার দিকে চেয়ে ডান হাত তুলে তার বুকের বাঁ পাশে দেখিয়ে ছোট্ট করে বলে, এখানে পেন হচ্ছে। ইরফানের কথা এমনভাবে কথাটা বলে মায়েরার মনে হচ্ছে ইরফানের বুকে ব্যথা কথা বলছে। ভীষণ বিচলিত হয়ে সেও ইরফানের বুকে হাত রেখে মালিশের মতো চিন্তিত কণ্ঠে বলে, শ্বাস কী হয়েছে আপনার? চলুন ডক্টরের কাছে যাই, পরে বিয়ে করা যাবে। ইরফান মায়েরা দিক চিন্তিত মুখ পানে দৃষ্টি রেখে বলে, আমার মেডিসিন আছে। মায়েরা বিচলিত কণ্ঠ বলে, তাহলে দ্রুত খেয়ে নিন। ইরফান ছোটো করে বলে, হ্যাঁ খাবো, তোমাকে আসতে হবে। মায়েরা কথা বলে না। এমনিতে ইরফানের সেই নাক দিয়ে রক্ত পড়ার দৃশ্য মায়েরা এখনও ভুলতে পারে না। মনে হলো তার শরীরে কেমন কাটা দেয়। ইরফান না বললেও সে ইরফানের সাথে যেত। পিছু ফিরে ফারাদেরকে বলার জন্য যেতে চাইলে ইরফান মায়েরার হাত টেনে তার গাড়ির দিকে উঠে যায়। মায়েরা দ্রুত বলে, আরে এটা 2 মিনিট দাঁড়ান, আমি ওদের বলে আসি। ইরফান শুনল না। মায়েরা পিছু ফিরে গলা উঁচে বলে, আপু তোমরা চলে যাও, আমি ওনার সাথে যাচ্ছি। কথাটা বলার মাঝে ইরফান পিছু ফিরে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আবার সাথে সাথে নিজেই নিজের মুখ চেপে। মানুষ কী বলবে? বিরক্ত কণ্ঠ বলে, আমাকে নামান, এখানে অনেক মানুষ, আর আপনি অসুস্থ। উফ, নামান তো। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার গাড়িতে বসে। ড্রাইভিং সিটে সে বসে মায়েরাকে তার কোলে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা পাশের সিটে বসতে চাইলে ইরফান বাদ সাজে। কয়েক মিনিট গাড়ি চালিয়ে ব্রেক কষে। মায়েরা আশেপাশে তাকিয়ে দেখলো এটা একদম ফাঁকা জায়গায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, এটা কোথায় আসলেন? বাড়ি যাবেন না? ওষুধ তো বাড়িতে। তাহলে? মায়েরা আর কথা বলার সুযোগ পায় না। ইরফান দু হাতে আজলায় মায়েরার মুখ নিয়ে আঁকড়ে ধরে। মায়েরা বুঝতে পারেনি। ক্ষণে ক্ষণে ইরফান মায়েরার সব সাজ এলোমেলো করতে উদ্যত। মায়েরা ইরফানা থেকে ছাড়া পেতে ইরফান ছাড়ল না। দু হাতে শক্ত করে মায়েরার কোমর জড়িয়ে ধরে। মায়েরা ভীষণ ছটপট লাগে। ইরফানকে ভীষণ এলোমেলো লাগে। মায়েরা বেশ কসরত করে ঠেলে ঠেলে ইরফানকে সরিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়েরাকে আবারও টেনে নিতে চাইলে মায়েরা চেঁচিয়ে উঠল, অসভ্য লোক, আপনি না অসুস্থ? নিজে ওষুধ না খেয়ে আমার সাথে কী শুরু করছেন? আমাকে বিয়ে করতে দিবেন না? সেই সকাল থেকে না খেয়ে দেশ সাজছি, আর আপনি সব এলোমেলো করে দিলেন। বলতে বলতে মাথায় জড়ানো এলোমেলো হিজাব খুলে ফেললো। একদম যা ইচ্ছে তাই অবস্থা। ইরফান কোনো কথা ছাড়ে আবারও মায়েরা আঁকড়ে ধরে। মায়েরা ছটপট করে ওঠে। এত রাগ লাগছে তার, দু হাতে ইরফানের দাড়ি ধরে টানে। ইরফান মায়েরাকে ছেড়ে দুবার রেগে বলে, স্টুপিড, কী প্রবলেম? মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি আসলেই খুব খারাপ, আমার সব নষ্ট করে দিলেন। আমি বিয়েই করবো না, আপনি বাড়ি গিয়ে ওষুধ খান। ইরফান চোখ ছোটো ছোটো করে বলে, বিয়ে ক্যান্সেল, আর আমার মেডিসিন আমার কাছে আছে, বাড়ি গিয়ে কী করব? মায়েরা অবাক হয়ে বলে, তাহলে খাচ্ছেন না কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, খাচ্ছিলাম তো, তুমি ডিস্টার্ব করলে। মায়েরা চোখ বড় করে, আপনি পাগল, আপনি তো ওষুধ বেরই করেননি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলল, মেডিসিন তো তুমি। মায়েরা চোখ ছোটো ছোটো করে বলে, আপনার না বুকে ব্যথা? ইরফান মায়ের লিপস্টিক মেশানো ঠোঁট জোড়ায় ডান হাত বুড়ো আঙুল চালিয়ে ঠান্ডা গলা বলে, বউ এইভাবে সাজলে বুকে পেন হওয়ার কথা। অ্যান্ড ইটস দ্যাট টাইম, বাটফ্লার মেডিসিন খেতে হয়।
মায়েরা ইরফানের কথা বুঝতে পেরে কেমন লজ্জায় মিশিয়ে যায়। ইরফান মায়েরা নাকের নথ ঘোরাতে ঘোরাতে বলে সুন্দর লাগছে। মায়েরা আর প্রশংসা পায়। ইরফান এভাবে কখনো তার প্রশংসা করেনি। প্রথমবারের মতো এমন প্রশংসা পেয়ে মায়েরার হাত পা যেন ঠান্ডা কিছু বয়ে যায়। মাথা নিচু করে আরও নিচু করে নেয়। ইরফানের ফোনে কল আসে। ইরফান বিরক্ত হয়। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো শুদ্ধর কল। কল রিসিভ করে ওপাশ থেকে শুদ্ধ বলে, শুনলাম তুই নাকি পার্লারে গিয়েছিস, তুই কি চাইছিস? আমার চেয়ে তোকে যেন বেশি সুন্দর লাগে যে তুই চাইতে পারিস, কিন্তু পার্লারে গেলে তোকে তো হিজড়া বানিয়ে দেবে। ছ্যা, তোর কি রুচি রে! ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে ফালতু কথা রেখে কাজের কথা বল। শুদ্ধ হেসে বলে, আমি সহ সবাই তোর জন্য বসে আছে, তাড়াতাড়ি রিসেপশনে যাব। ইরফান বিরক্ত করে বলে, বলছি তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ পাত্তা দিল না। আরে ভাই, সে তো তুই মায়েরাকে ডোন্ট লাইক ইউ করতে করতে ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না, সেরকম করে দেখা হলো বিয়ে ক্যান্সেল করে আবারও 10 বার বিয়ে করার জন্য লাফাবি। মায়েরা ইরফানের কান থেকে ফোন টেনে তার কানে, অতঃপর ইরফানের দিকে চেয়ে বলে, ভাইয়া আমি বিয়ে করব, আপনি যে আমার জন্য ছেলে দেখতে চেয়েছিলেন দেখেনি? শুদ্ধ হেসে বলে, হ্যাঁ হ্যাঁ মাইরা দেখে আর শোনা গেল না। ইরফান রেগে মায়েরা থেকে ফোন নিয়ে ফোন সুইচ অফ করে গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে মারে। মায়েরা দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চাইলে ইরফান দু হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কার বিয়ে করবে বলেছিলে? মারা মোছরামুছরি করতে বলে, আপনাকে আপনাকে ছাড়ুন আমায়, আমার হাড়গোড় সব ভেঙে গেল। ইরফান হাতের বাঁধন ঢিলে করার বদলে আরও শক্ত করলো। মায়েরা অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন, আপনাকে তো বিয়ে করতে চাইছি, কিন্তু আপনি আমায় বিয়ে করতে চান না, গিরগিটি একটা। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড বাঁদর, বিয়ে করলে টাইম ওয়েস্ট হবে। মায়েরা অদ্ভুতভাবে তাকে ইরফানের দিকে, মানে সময় নষ্ট হবে বলে বিয়ে করবে না? এই লোকটাকে কি বলা উচিত? রেগে বলে, হায় রে আমার পাংচুয়াল মানুষরে, এই সময় বাঁচিয়ে কোন মহাকাশ অভিযান চালাবেন আপনি? ইরফান হাতের বাঁধন সামান্য ঢিলে করে একটু হেসে বলে, তোমার মহাকাশে। মায়েরা থতমত খেয়ে যায়, চোখ বুঝে নেয়, মাথাটা নিচু করে থুতনি একদম গলার নিচে নামিয়ে নেয়। ইরফানের ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি আর একটু দীর্ঘ হয়। অতঃপর বলে, আমার কাছে মাস্ক আছে, তুমি চাইলে মাস্ক দিয়ে মুখ ঢাকতে পারো। মায়েরা রেগে মেগে দু হাতে ইরফানের গলা চেপে ধরে, আপনার চেয়ে একটা অসভ্য লোক ভালো আছে। ইরফান গাল চুলকে সাথে মায়েরার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। মায়েরা আবারও লজ্জা পায়। দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে। এরপর ইরফান কিছু বলল না। মায়েরা দেখলো ইরফান সেই একই ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। মায়েরার কান্না পাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ইরফানের দিকে ছুরি মেরে, অসভ্য লোক, আপনি একটা বখাটে, আপনি আমাকে টিচ করছেন, আমি আপনাকে একদম ছাড়বো না বলে দিলাম। ইরফান তবুও কোনো পরিবর্তন নেই, বরং মায়েরার অবস্থা থেকে হাসি চওড়া হারা। মায়েরা লজ্জা বাড়ে। মায়েরা সিটের উপর পা তুলে একদম উল্টো ঘুরে বসলো। অসভ্য লোক কে দিকে আজ মরে গেলেও তাকাবো না। ইরফান কিছু বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা একবার ইরফান দিনকে তাকিয়েছিল, চোখাচোখি হয়। মায়েরা আবারও সাথে সাথে এদিক ওদিক তাকায়। ইরফান ডান হাতের স্টিয়ারিং ঘোরায়, বাঁ হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপা দাড়িতে স্লাইড করতে করতে ঠোঁট বাঁকিয়ে বলে, স্পেশাল মুভমেন্টে লজ্জা পাওয়া উচিত, বাট তুমি অপোজিট কেন? মায়েরা এবার এগিয়ে এসে দু হাতে ইরফানের মুখ চেপে ধরে কান্নামাখা গলা বলে, আল্লাহর দোয়াই এবার আপনি চুপ করুন। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার কোলে ভালোভাবে বসে মায়েরার মাথা তার বুকে রেখে স্বাভাবিক কণ্ঠে বলে, ওকে আপাতত রেস্ট করো। মায়েরা আর কিছু বললো না, ওভাবে থাকলো। ইরফান শুদ্ধকে কল করে জানিয়ে দিচ্ছে সে আর মায়েরা এখান থেকে রিসেপশনে যাবে। শুদ্ধ চলে যেতে বলছে। মায়েরা একটু রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইছে, এরপর ওষুধের দোকানে গিয়ে মায়েরা দুপুর আর রাতের ওষুধ কিনেছে, একটা পানির বোতল। এগুলো কিনে গাড়িতে এসে বসে ইরফান। মায়েরার দিকে ওষুধ আর পানির বোতল বাড়িয়ে দিলে মায়েরা বিনা বাক্যে ওষুধ খেয়ে নেয়। তার তো মনেই ছিল না সে বাড়িতে ওষুধ রেখে এসেছে। ইরফান মায়েরার কাছে থাকা একটা ছোট্ট ব্যাগে রাতের ওষুধ রেখে দেয়। এটা রাতে মনে করে খাবে, আমি বিজি থাকতে পারি। মায়েরা ভীষণ আপ্লুত হলো। ইরফান সব মনে আছে। এরপর ইরফানকে বেশ কিছুক্ষণ ড্রাইভ করা একটা শপিং মলে। গাড়ি থেকে নামার পর মায়েরা শাড়ি যে একটু এলোমেলো হয়েছে তার সুন্দর করে ঠিক করে দেয়। হিজাব দিয়ে মায়েরার মাথা ঠিক করে ট্রায়াল রুমে গিয়ে হিজাব বেঁধে নিবে ওকে। মায়েরা আবদার করল, বলে, আপনি বেঁধে দিন। এরপর মায়েরার মুখের দিকে তাকায়, সে আর কখনো হিজাব বাঁধেনি। মায়েরা আবদার সে মারল। বেশ অনেকটা সময় নিয়ে মায়েরাকে হিজাব বেঁধে দেয়। তারপর তার ফোনে সেলফি ক্যামেরা অন করে মায়েরাকে সামনে ধরে বলে, পছন্দ হয়েছে? মায়েরা হেসে বলে, আসলে অনেক ভালো হয়েছে। আপনি কেমন জানেন, ওই যে ক্লাস 6-7-এ একটা গাইড পড়তাম,
একের ভিতর সব, আপনি সেই গাইডের মতো মানুষ একটা, ভেতরে অনেক গুণ। ইরফান ফোন পকেটে রাখে। আর তুমি মানুষের ভেতর বাদর, উপরে মানুষ, ভেতরে বাদরামিতে ভরা। মায়েরা বহুতা প্রশংসা, সে কি সুন্দর প্রশংসা হলো। আর এই লোকটা, মায়েরা একটু ঝুঁকে ইরফানের পকেট থেকে ফোন বের করে। ইরফান কিছু বোঝার আগে একদম রাস্তার মাঝে ফোন ছুঁড়ে মারে। মায়েরা হতভম্ব, ইরফান হতভম্ব হয়ে দ্রুত মায়েরা পাশের জানলায় উঁকি দিয়ে দেখলো তার ফোন অলরেডি কয়েকটা গাড়ি পিষে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ইরফান মায়েরার দিকে চেয়ে রেখে বলে, স্টুপিড কী করলে ওখানে? আমার কত ইম্পর্টেন্ট থিম ছিল, কোনো আইডিয়া আছে তোমার? মায়েরা তার ছিটে বসে ভাবলে চিনভাবে, আপনি জানেন না বাদরের মাথায় বুদ্ধি থাকে না, ওরা হাতের কাছে যা পায় পছন্দ না হলে সেটা ছুঁড়ে ফেলে। বাদর বলবেন আর বাদরামি সহ্য করবেন না, তা তো হয় না সোনা। ইরফান চোখ ছোট করে বলে, সোনা? মায়েরা থতমত খেয়ে যায়। এটা একটা ডায়লগের মতো। ইরফান হতাশ হয়ে আরেকবার তার গুঁড়ো হওয়া ফোনটার দিকে তাকায়। স্টুপিড, আর কত কাজ বাড়িয়ে দিলে। মানে মিটি মিটি হাসে। ভালোই হয়েছে, মূলত তার রাগ হয়, অসভ্য লোক শুধু তার নামে বদনাম করবে। ইরফান বিরক্তিতে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরোয়। অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুলতে মায়েরা বেরিয়ে আসে। ইরফান মায়েরা হাত ধরে সামনে এগিয়ে যায়। মায়েরা একটু পরপর ইরফানের দিকে তাকায়। সে বোধহয় ফোনটা ফেলে দিয়েছে ঠিক করে। মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ করছেন? আমি আসলে বুঝতে পারিনি। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার আগলে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার কপালে চুমু এঁকে বলে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। মায়েরা আর কিছু বলল না। ইরফান তার ভীষণ অদ্ভুত লাগে এখন, না চাইতে আগের ইরফানের সাথে মেলাতে চায়। তার মনে হয় সে বর্তমান কল্পনার জগতে আছে। ইরফান শপিং মল থেকে ব্ল্যাক কালারের শেরওয়ানির সাথে প্যান্ট কিনে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে মায়েরা মুগ্ধ দৃষ্টিতে ইরফানকে দেখে। ইরফান তো কালো পছন্দ, তা মায়েরা এতদিনে বুঝে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো ইরফান কালোতে ভীষণ সুন্দর লাগে মায়েরাকে। তার ইরফানের চক্করে মায়েরার চোখে এখন সব কিছু কালো, সব কিছু সবার আগে চোখে পড়ে। ইরফান এগিয়ে এসে মায়েরার হাত ধরে বাইরে বের হয়। ইরফান হঠাৎ দাঁড়িয়ে থেকে মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কী হয়েছে? ইরফান মায়ের শাড়ি এলোমেলো কুচির দিকে চেয়ে আছে। গাড়িতে ওভাবে এলোমেলো হয়ে বসার কারণে মায়ের শাড়ির কুচি একদম নষ্ট হয়ে গেছে বলা যায়। মায়েরা আবারও কিছু বলার আগে ইরফান হাঁটু মুড়ে বসে খুব মনোযোগ সহকারে মায়েরা শাড়ির কুচি একটা একটা করে বিছিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থেকে ইরফানের পানে। আশেপাশে অনেক পথচারী দাঁড়িয়ে ছিল, আবার অনেকের পথের চলাচল থামেনি। তবুও দৃষ্টি ঘুরিয়ে ইরফান আর মায়েরার পানে। ইরফান খুব নিখুঁতভাবে মায়েরার শাড়ির সবগুলো কুচি সাজিয়ে দেয়। এরপর বসা থেকে দাঁড়িয়ে মায়েরা হাতে হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে হাঁটে। সে তার অনুভূতি কী করে বোঝাবে? একটু পর কাপা কণ্ঠে রেখে শিসটাস। ইরফান সামনে তাকে হাঁটতে হাঁটতে বলে, আই ডোন্ট লাইক ইউ বাটলার। মায়েরা ইরফানের কথা শুনে হেসে বলে, শব্দ করে হাসছে। ইরফানের মুখে এই কথাটা কেন যেন ভালোই লেগে। একটু পর হাসি থামিয়ে দু হাতে ইরফানের বাঁ হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, আই হেট ইউ সিস্টার। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকায়, সূক্ষ্ম হাসলো, কিছু বলল না। মায়েরার মুখে হাসি এখনও দুজনে কপোত কপোতির পানে মুগ্ধতা মিশিয়েছে। ইরফান মায়েরার একবারের জন্য নিজের রেখে অন্য মন দেয়নি। তারা হয়তো জানেই না তাদের এমন দৃশ্য অনেকে দু চোখের পাতা মুগ্ধতার সহিত ভরে নিয়ে তাদের গন্তব্যের পথে দিয়েছে। রিসেপশনের জন্য শুধু মানুষ আর মানুষের আত্মীয়। ফারাদের আত্মীয় স্বজন এসে শুদ্ধের সাথে পরিচয় হয়। আবার কেউ কেউ এমনভাবে তাকে শুদ্ধর মনে হচ্ছে সে নতুন তার মুখ ঢাকার জন্য বিছানা থেকে চাদর তুলে আনা উচিত ছিল। শুদ্ধর মনটা খারাপ হয়, সে ফারাকে দেখতে পায়নি। রিসেপশনে এসে ইরফানের জন্য ওয়েট করতে করতে সে বুড়ো হয়ে যাবে। বেয়াদবটা বিয়ে করে বউটাকে নিয়ে যা, আর ফারাটা যে কোথায় একবারও দেখেনি। একবার দেখেছিল কিন্তু মুখ দেখতে পায়নি। তাকে দেখেই আরও বেশি এমন করছিল। আর যদি সে বর না হতো তবে ফারাকে থাপ্পড় দেব তো। তাকে মুখটা একটুখানি দেখালে কি হতো? এসব নেওয়া যাচ্ছে না। নাসিম তার মা গ্রাম থেকে এসেছে। নাসিম আসবে না বলে পণ করেছিল, কিন্তু ফাইজ আর ইরফানের বাবা যেন পারলে তার পা ধরছিল। এরপরও যদি না আসতো বেয়াদবি হয়ে যেত। শুদ্ধ বর্ষা থেকে দাঁড়িয়ে বলে, বাল বিয়ে করবই না। নাসিম চোখ ছোট ছোট করলে, করিস না, কে তোকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাই মারাত্মক কষ্ট রে, ফাড়ার মুখ দেখতে পাইনি ভাই। তুই ভাবতে পারিস এই মুহূর্তটা একটা ছ্যাঁকা খাওয়া পাবলিক। নাসিম হেসে কিছু বলতে চাইলে মায়েরাকে দেখে থেমে যায়। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। মায়েরা ইরফানের হাত ধরে মাত্র প্রবেশ করলো। ইরফানের গায়ে কালো শেরওয়ানি, মায়েরার পরনে কালো শাড়ি। শুদ্ধ আর চোখে নাসিমের দিকে তাকায়। নাসিম যেন টেনে হিসেবে তার চোখ দুটো মায়েরার থেকে সরিয়ে নিতে নিবন্ধ করছে। ফারা যেখানে আছে মায়েরা সেখানে গিয়ে
যায় সবাই মিলে। ইরফান এগিয়ে এসে শুদ্ধর কাছে, যেখানে মুরব্বীরা সবাই আছে। তারেক নওয়াজ, ফাইজের বাবা সহ আরও মুরব্বীরা আছে। শুদ্ধ ইরফানের মাথা ফাঁকা দেখে তার নিজের মাথার পাগুড়ি খুলে ইরফানের মাথায় দিয়ে ইরফানের সাথে সাথে মাথা থেকে সেটি নামিয়ে ঠাস করে শুদ্ধর মাথায় রাখে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বেনি বলে, আরে মাথায় দিয়ে এটা, নয়তো তোকে দেখে আমি বর্বর ফিল পাচ্ছি না। ইরফান গম্ভীর গলা বলে, আমার বউ ফিল করতে পারলেই হবে। নাসিম পাশ থেকে মৃদু হাসলো। ইরফান তার দিকে একবারও তাকায়নি, উল্টে তাকে যে ইচ্ছে করে অ্যাভয়েড করছে এটা বুঝতে পারলো। নাসিম গলা ছেড়ে বলল, দোস্ত কংগ্রাচুলেশন। ইরফান নাসিমের দিকে তাকালো না, সামনের দিকে এগিয়ে যেতে ছোট করে বলল, থ্যাঙ্কস। শুদ্ধ একবার ইরফানের দিকে আরেকবার নাসিমের দিকে তাকায়। নাসিমের দিকে একটু এগিয়ে বলে, একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে। নাসিম কিছু বলল না, চুপ করে থাকলো একটা চাপা শ্বাস ফেলে। মায়েরা ইরফানের পাশে গিয়ে বসলে দেখলো কোথা থেকে মিলে আসে দৌড়ে। মায়েরা পর এক পোকা ঝাঁপিয়ে পড়ে। মায়েরা মিলাকে জড়িয়ে নেয়। একটু পর মিলা মায়েরাকে ছেড়ে কোমরে হাত দিয়ে বলে, কই ছিলি রে, কখন থেকে এসে বসে আছি। মায়েরা কিছু বলার আগে মিথিলা বলে ওঠে, আজ আমাদের ইরফান ভাইয়ের মতো স্বামী নেই বলে কারো কোলে উঠতে পারি না। মায়েরা ভীষণ লজ্জা পেল। ইরফানকে উল্টে পাল্টা ধুতে ইচ্ছে করলো তাহলে। অসভ্য লোক। মিলা চোখ ছোট ছোট করে বলে, তাকায় কানের কাছে মুখ নিয়ে বলে, তোর গায়ে থেকে ছেড়েদের পারফিউমের গন্ধ পাচ্ছে ময়না, সামথিং সামথিং। মায়েরা রেগে বলে, ধ্যাত তো, যা তো খেয়ে দে বিদায় হা। মিলা কোমরে হাত দিয়ে বলে, এই বেয়াদব, খালি খেয়ে যাব কেন, সাথে বান্ধবীদের বান্দিয়াও নিয়ে যাব। মিলার কথায় সবাই হেসে ফেলে। মায়েরা হেসে ফেলল। লাবিব কোথা থেকে দৌড়ে এসে পাশ থেকে শুদ্ধ কপাল চাপড়াতে চাপড়াতে বলে, ভাইরে তুই জানিস না বলে ছাড়াছাড়ি উদাহরণ দিচ্ছে। আসলে কথা হলো, এই বিয়ে করে কাবিন বসানোর টাকা মৃত্যুর আগ পর্যন্ত টাইম নিয়ে তোর বউকে দিতে পারবি, কিন্তু ছাড়াছাড়ি সেই সময় সব টাকা শোধ করতে হবে। ইরফান রেগে বলে, আবার তুই ছাড়াছাড়ির কথা বলছিস। শুদ্ধ মেকি এসে বলে, আরে এটা তোকে বোঝালাম, কিছুই তো জানিস না, সারাদিন ব্যবসা করে এই হলো হাল, অসামাজিক শালা। ইরফান ভাবলে ভাবে বলে, বিজনেস তো তুইও স্টার্ট করছিস। শুধু চোখ বড় বড় করে তাকালো। গালে হাত দিয়ে আফসোস করে বলে, সিসিটিভির উপর একটা পাতলা কাপড় দিলেও তো সিসিটিভি আর কিছু দেখতে পায় না, আর তোর উপর পুরো দেওয়াল তুলে দিলে কেমন না জানিস ভাই। ইরফান ঠোঁট বাঁকালো। শুদ্ধ হতাশ হয়, লুকিয়ে লুকিয়ে কিছু করা যায় না। ভাগ্যিস তার বাসরটা সিসিটিভি দেখতে পায়নি, এটা মনে হয় বাকিয়েছে। এমন ভাবনা রেখে বলে, মোহরানা আর কথা শুনছিস। ইরফান গম্ভীর করে বলে, আইনো, বউকে মোহরানা পরিশোধ করতে হয়। শুদ্ধ হেসে বলে, ওটাই নে, এবার বল তুই মায়েরাকে কত দিবি। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ও তো তোর কপি ভার্সন। শুদ্ধ থতমত খায়, এই বেয়াদবটা তাকে অপমান করছে। ইরফান শুদ্ধর কথাগুলো মোটামুটি আস্তে বলার কারণে সেসব কেউ শুনতে পায়নি। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদব, কথায় কথায় আমাকে অপমান করবি না। তোর বউ বাদো, সেটা আমার দোষ। ইরফান এই ব্যাপারে আর কিছু বলল না, বিড়বিড় করে বলল, আমি তো ওকে প্রায় সবই দিয়েছি। ইরফান চোখ ছোট ছোট বলে, কি দিয়েছিস। ইরফান কিছু বলল না। তারেক নওয়াজ নিজেই কাজী সাহেবকে বললেন, 15 লাখ লিখুন। ইরফান সাথে সাথে গম্ভীর গলা বলল, প্লাস ইরফান নেওয়াজ। কাজী সাহেব তারেক নেওয়াজের কথায় লিখতে গিয়েও থেমে যায়। ইরফানের কথা শুনে সে ঠিক বুঝলো না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে তার মন সায় দেয় না। এই ছেলেকে তার সুবিধা লাগছে না। শুদ্ধ ইরফানে গুতিয়ে বলে, তোর নাম লিখতে বললি কেন। ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, বিকজ তোর মতো বাদরামি করে যদি আমাকে ছাড়তে চায় দেন আমি সত্য অনুযায়ী আবারও আমাকে দিয়ে দিব ওকে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, মানে এর মাথায় এত আজগুবি চিন্তা আসে কোত্থেকে। এরপরে সব ঠিকঠাক করে কাজী সাহেব বিয়ে পড়ানোর কথা বলতে নিলে শুদ্ধ পাশ থেকে বলে, ওহে চাচা, আপনি এসব ভুলভাল পদক্ষেপ নিচ্ছেন। কাজী সাহেব থতমত খেয়ে যায়। সে তো কাদের বিয়ে পড়াতে এসেছে এটা ভেবে হাজারো আফসোস হয়। শুদ্ধ হেসে বলল, আমি থাকতে অন্য কারো বিয়ে আগে পড়াবেন, এসব হয় নাকি। এরকম করলে তো আপনি খাবার পাবেন না চাচা, বিয়েতে এসে না খেয়ে গেলে আপনার অপমান হয়ে যাবে। আমি এবার বেশ উদার মনে মানুষ, কাউকে অপমান নিতে পারি না। নিন, আমার বিয়ে আগে পড়ান। মামা, তুমি থাকতে তোমার ছেলে শুদ্ধকে রেখে কুড়িয়ে পাওয়া ইরফানের বিয়ে আগে পড়াচ্ছ, এসব তুমি কি করে মেনে নিচ্ছ। আমি তো পুরোই হতাশ। শুদ্ধর কথা সবাই হাসলো। এ কেমন তা সবাই জানে। তারেক না নিজেও হাসলো। বজ্জাত ছেলেটা তাকে কী সব বলে যাচ্ছে। তখন
এখন তার মনে হচ্ছে তাকে শুদ্ধর থেকে ট্রেনিং নিতে হবে, নয়তো ইরফানের সাথে টিকবে কী করে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো, তবে কিছু বলল না। কাজী সাহেব অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। এদের দুই ভাইয়ের থেকে এমন অদ্ভুত আচরণ পেয়ে তার মনে হচ্ছে সে ভুল করে ভিন গ্রহে এসে পড়েছে, নাকি এরাই ভিন গ্রহ থেকে পালিয়ে এসেছে। ইরফানের দেওয়া মোহরানা সমপরিমাণ টাকা শুদ্ধর কাবিনে দেওয়া হলো। শুদ্ধর বিয়ে পড়ানোর শেষে সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, আমি কি এখন আমার বউটাকে দেখতে পারি বাবা? ফারার বাবা সম্বোধন পেয়ে তাকায় শুদ্ধর দিকে। নাসিম এগিয়ে এসে শুদ্ধকে টেনে নিয়ে যায়। ফাইজ এগিয়ে গিয়ে শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, তোর কি কোনোদিন লজ্জা হবে না? আমার বাবা তো শ্বশুর, বুঝতে পারছিস? শুদ্ধ বিরক্তি করে বলে, শ্বশুরের কাছে তার মেয়েকে চেয়েছি, তোর মতো ব্রিটিশ শালার কাছে তো চাইনি। তোর বাচ্চাকে আমি 4 আনা চকলেট কিনে দেবো না, দেখিস। ফাইজ বিরক্ত চোখে চেয়ে রইল শুদ্ধর দিকে। এটা বিয়ের দিনও ঠিক হলো না। আল্লাহ একে কোন পিছলা মাটি দিয়ে তৈরি বানাইছে সে মাত্র আল্লাহ জানে। নাসিম মলিন মুখে ইরফানের দিকে চেয়ে বলল, কাজী সাহেব বেশ কিছু বললেন এতক্ষণ। এরপর ইরফান কবুল বলতে বলে নাসিম ঢোক গেল। তার কষ্ট কেন হচ্ছে? ইরফান তার বারবি ডলকে বিয়ে তো অনেক আগেই করেছে যে। তার সুন্দর কাপড়, শুধু তার মানতে কষ্ট হয়। ভাবনার মাঝে ইরফান বলা কবুল শব্দ কানের পর্দায় এসে বিষের বানের মতো বাড়ি খায়। নাসিম চোখ বুঝলো, ঢোক গিলে বহু কষ্টে। এরপর কোনো দিকে না তাকে সাইড কেটে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করলো। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে নাসিমের দিকে তাকিয়ে দেখলো নাসিমের প্রস্থান। নাসিমের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার, কারণ এই মন দিয়ে ও তার বার্ডফ্লাওয়ারকে নিয়ে ভাবে, যেটা ইরফানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ইরফান শুদ্ধর বিয়ে পড়ানোর পর কাজী সাহেব ফারা আর মায়েরার কাছে এসে রেজিস্ট্রি পেপারে সাইন করাতে। মায়েরার পাশে মায়েরার মা বসেছে, ফারাহার পাশে ফারার বাবা। আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছে। ফারাকে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য পেপার এগিয়ে দিলে ফারা কাপা হাতে কলম আর পেন নেয়। তার হাত কাঁপছে, চোখ জোড়া ঝাপসে। এই তো, এখানে সাইন করে দিলে সে আর বাবার বাড়িতে থাকতে পারবে না। কথাগুলো ভেবে দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতেছে। ওভাবে কাপা হাতে পেপার সাইন করে দিল। চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি করে বলে পাশ ফিরে বাবাকে জড়িয়ে নেয়। নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। পাড়ার বাবা মেয়েকে আগলে নেয়। তার চোখ জোড়া কখন যে ঝাপসা হয়ে যাচ্ছে বুঝতে পারেনি ভদ্রলোক। এই মেয়েটি সারাদিন যে বাড়িতে ঘুরঘুর করতে, প্রতিদিন কোনো না কোনো আবদার করতো, এখন এসব কে করবে? এখানে উপস্থিত সকলে বাবা মেয়ের আবেগমাখা মুহূর্ত নিজেরা ভীষণ আবেগীয় হয়ে পড়ে। মায়েরা মলিন মুখে পাশ ফিরে তাকায়। বাবা মেয়ের সম্পর্ক বুঝি এমনই হয়, এত মিষ্টি? সে তো জানে না জন্মের পর সে বাবা বলে ডাকবে, এটুকু সেটুকু পায়নি। বুদ্ধি হওয়ার আগে হয়তো ডেকেছিল রাবিবাবুকে, ভুল ভাঙলে আর ডাকেনি। বাবা মেয়ের সম্পর্কে কেমন হয় সেটুকু অনুভব করার সৌভাগ্যটুকু তার হয়নি। মৃত বাবার কথা মনে পড়লো। স্বামী হিসেবে খুব খারাপ হলে বাবা হিসেবে হয়তো তাকে এমনই আদর করতো। ইস, তার কপালে বাবার একটুখানি ভালোবাসা যদি আল্লাহ দিত। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ জোড়া ঝাপসা হয়েছে মেয়েটা বুঝতে পারেনি। তারেক নওয়াজ মায়েরাকে লক্ষ্য করলেন। মনে হচ্ছে আমার মায়ের আম্মু আমাকে ভুলেই গিয়েছে। মায়েরা তারেক নওয়াজের কথাটা শুনে দ্রুত ঝাপসা চোখ জোড়া মুছে নেয়। বসা থেকে দাঁড়িয়ে তারেক নওয়াজের সামনে হেসে হেসে বলে, একদম ভুলে যায়নি বাবা, আপনি মিথ্যে বলছেন। তারেক নওয়াজ আফসোস হয়ে বলে, তবে বাবার জন্য আক্ষেপ করছিলে? এই যে তোমার জলজন্ত বাবা তোমার সামনে দাঁড়িয়েছে, অথচ তুমি আমাকে ভুলে গেলে। মায়েরা কী হলে কে জানে হুট করে তারেক নওয়াজকে জড়িয়ে ধরলো। তারেক নওয়াজ মৃদু হেসে মায়েরার মাথায় হাত রেখে বলল, এবার মনে হচ্ছে মেয়ে আমাকে পুরোপুরি মনে রেখেছে। মায়েরা হাসলো, চোখের কোণ ঘেঁষে পানি গড়ে পড়লো। তার এত ভালো একটা বাবা থেকে সে কেন আফসোস করছিল? মায়েরা মা সহ সকলে অপলক চেয়ে রইল শ্বশুর বৌমার পানে। বাইরে কেউ তাকে দেখে বিশ্বাস করবে না মায়েরা তারেক নেওয়াজে নিজের মেয়ে নয়। মায়েরার মা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি জানতেন তার প্রাক্তন স্বামী বন্ধু তার মেয়েটাকে খুব আদরে রাখবেন। সে মা হয়ে তার বাবার আদরের মেয়েকে এনে দিতে পারেননি। এসব তারেক নওয়াজ তার মেয়েকে এনে দিয়েছে তো তার ইচ্ছে পূরণ করছে। তার মেয়ে এমন সুখী, তার জীবনে অনেক বড় একটা পাওনা পূরণ করে দিয়েছে আল্লাহ। তার মেয়ের সুখ, তার জন্য কত রাত তিনি কেঁদে ভাসিয়েছেন। অবশ্যই আল্লাহ তাকিয়েছেন তার মেয়ের দিকে। তারেক নওয়াজ মায়েরার হাত ধরে মায়েরাকে তার জায়গায় বসিয়ে দেয়। তিনি নিজের মায়েরার পাশে বসে কাজের উদ্দেশ্যে বলেন, মেয়ের রেজিস্ট্রি পেপার দিন। মায়েরা বারবার চোখ জোড়া ঝাপসা হয়। কিছুক্ষণ আগে বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোসে চোখ ভিজছিল, এখন সেরকম একজন বাবা পেয়ে আবেগে চোখ ভাসাচ্ছে। মায়েরা রেজিস্ট্রি পেপারে সাইন করতে গেলে প্রথমবার বিয়ে দিনের কথা মনে পড়ে। কতই না কেঁদেছিল বিয়ে করবে না। মায়ের আঁচল থেকে বেরোতে ইচ্ছা করতো না। যদিও তার বাড়িতে দিনগুলো ভীষণ কষ্টে পেরেছিল, কিন্তু সেখানে কত
যে মায়ের ভালোবাসা ছিল এখনও আছে, তা মায়েরা ভুলবে কী করে? ঝাপসা চোখে একবার মায়ের দিকে তাকালে দেখলে তার মা ঝাপসা চোখ জোড়ার উপর থেকে দৃষ্টি সরে নিচ্ছে। মায়েরা মলিন হেসে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। বিয়ের সব কাজ শেষ। ইরফান, মায়েরা, শুদ্ধ, ফাড়া সব কাজিন একটা বড় টেবিলে বুক করে বসেছে। মায়েরা যদিও দুপুরে খেয়েছে, কিন্তু না, এখন নাকি বড় বউ একসাথে খেতে হবে। মায়েরা অল্প একটু খাবে বলে ঠিক করলো। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা সবাইকে দেখছিল। ইরফানের দিকে চেয়ে চোখ করলে চোখ ছোকাছুকি হয়ে যায়। মায়েরা এগিয়ে গিয়ে ফিসফিসে বলে, কিছু বলবেন? ইরফান ছোট করে বলে, হুম। মায়েরা ভাবুক বন্ধু কি? ইরফানের সাথে সাথে বলে, তোমাকে খেতে চাই। মায়েরা কেসে ওঠে, কি অসভ্য লোক, সবাই আছে তবু উল্টো পাল্টা বকছে। শুদ্ধ উল্টো পাশে চেয়ারে গা এলে বলে, সবাই আমাকে বলো তো, লজ্জা ভাঙার ওষুধ আছে নাকি? মায়েরা বলে ওঠে, না তো ভাইয়া, এই ওষুধ নেই। ইরফান হঠাৎই বলে, আছে। মায়েরা চোখ ছোট ছোট বলে, মিথ্যে বলছেন কেন? আমরা সবাই জানিই নেই। সকলে মুখ টিপে হাসছে। মায়েরা বুঝতে পারছে। শুদ্ধ পিছন দিয়ে হাত দিয়ে ফারাকে তার দিকে টেনে ইরফানের দিকে চেয়ে বলে, ওষুধের নাম বলে দিত ভাই। ফারা জমে গিয়েছে। শুদ্ধর হাত থেকে কোমর সরাতে চাইলে শুদ্ধ আরও শক্ত করে ধরলো। ফারা ঢোক গেল। মায়েরা ইরফানের হাত ঝাঁকিয়ে বলছে, ওষুধের নাম বলছেন না কেন? বলুন দেখি, নিশ্চয় আপনি ওই ভুলভাল ওষুধ আবিষ্কার করছেন। ইরফান কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। মায়েরা মুখ বাঁকিয়ে নিজেও খাওয়ায় মনোযোগ দিল, কিন্তু কথা পছন্দ হলো না। মায়েরা গরুর মাংস একদম পছন্দ না, তবুও খাচ্ছে। একটু খেতে গিয়ে তার মনে হলো এই মাংস সিদ্ধ হয়নি। একটু মাংস নিয়ে সে কখন থেকে গুতোচ্ছে। মেজাজ খারাপ হলো। রাগে একটা গ্লাস নিয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে নিল। এমনিতে তার সেরকম ক্ষুধা লাগেনি, কিন্তু এত খাবার দেখে একটু একটু ক্ষুধা লেগেছিল। ইরফান তার পাতের সব মাংসটুকু মায়েরাকে দিবে বলে তার আগে মায়েরা এমন কাজ করে দেখে মায়েরাকে ধমক দিল, স্টুপিড, এটা কী করলে? মায়েরা ঝাঁকি দিয়ে উঠে মিনমিন করলো, আমার খিদে নেই। ইরফান কিছু বলল না। পোলাওয়ের সাথে টুকরো করা মাংস নিয়ে মায়েরা মুখের সামনে ধরে। মায়েরা অবাক হয়ে ইরফানকে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সবার দিকে তাকালে দেখলো সবাই মিটমিট করে হাসছে। মায়েরা মিনমিন করে বলে, আমি খাবো না। ইরফান ভাবলেহীনভাবে কোলে বসে খাবে ওকে। মায়েরা দ্রুত দুদিকে মাথা, না না, এখানেই বসে খাবো। কথাটা বলে হা করলে ইরফান মায়েরার মুখে পোলাও তুলে দেয়। মিথ্যা হেসে বলে, ভাবি তুমি নিশ্চিন্তে খাও, আমরা চোখের উপর হাত দিচ্ছে হবে না। মায়েরা মুখের খাবার চেপাতে চেপাতে মাথা নিচু করে নেয়। সবাই শুধু তার সাথে মজা করে নেয়। শুদ্ধ মাথা নিচু করে খেতে খেতে বলে, একটা লজ্জাশীল বউ পেয়েছি, এবার একটা লজ্জাহীন বউ লাগবে। লাগতো এরকম একটা মেয়ে দেখতো। ফারা রেগে গিয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে বলে, নো টেনশন, তোমার মতামত 100% গুরুত্ব দেওয়া হবে। শুদ্ধর কথা শুনে সবাই হেসে। মায়েরা হেসে বলে, আরে ফারা আপু, এত চিন্তা করো না, তুমি একটা লজ্জাহীন বর পেয়েছো, আমি তোমাকে একটা লজ্জাশীল বর এনে দেবো। মায়েরা কথা শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মেলায় হারিয়ে যাওয়া বোন তার বিরুদ্ধে কথা বলছে। মায়েরা কথা শুনে ফারাসহ সকলে শব্দ করে হেসে বলল। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। মা ফাইজ হেসে বলল, মায়েরা তুমি একদম পারফেক্ট। ইরফান গম্ভীর গলায় বলল, প্রশংসা করার জন্য আমার বোনকে দিয়েছি। ইনিয়া তার ভাইয়ের কথা হাসলো। বিয়ের প্রথম প্রথম কত চিন্তা করতো মায়েরাকে নিয়ে, সময়ের সাথে সাথে কেমন পাল্টে গেছে। ফাইজ খেতে খেতে ইনিয়ার দিকে চেয়ে বলো, তোমার ননদ এত খারাপ কেন লিটল কুইন? ফায়ারের কথা শুনে ফাইজের কথা শুনে সবাই হাসলো। মায়েরা বাঁকা চোখে সবাইকে দেখলো। এই লোকটার জন্য তাকে নিয়ে সবাই হাসে। মায়েরা ইরফানের হাতে খেতে খেতে প্রায় অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে। এরপর পানি খেতে দেখে দাঁড়াতে পারছে না। সে যাক, স্বামীর হাতে খেতে মজাই লেগে। সন্ধ্যার পর পর রিসেপশনে সবাই ফিরেছে। শুদ্ধ গিয়েছে ফারাদের বাসায়। ফারাদের কাজিন সহ শুদ্ধ ছেলের কাজিন সবাই এসেছে। শুদ্ধ এখান থেকে ফারাকে নিয়ে গ্রামে যাবে। রিনা বেগম গ্রামে ছেলে বৌমার অপেক্ষা আছে। ফাইজ, ইমরান আর মায়েরা, ইরফান আর মায়েরা দ্রুত ইরফানের মেয়ের কাজিনরা এসে ইরফানদের বাসায়। মায়েরা একটা ঘরে বসে আছে, তার কোলে লাভিয়ে আশেপাশে ইরফান অনেক আগে। মায়েরা এদেরকে সবাইকে এর আগে দেখেনি। ইনায়ের বিয়েতে এরা আসেনি। অনেক দূর সম্পর্কে সবাই এসে। ইরফানের কত ফুপি, খালা, মামি এসেছে। মায়েরা কতজন যে এসে চুমু খেয়েছে। মায়েরা মনে হচ্ছে সে একমাত্র পৃথিবীতে জন্মেছে, তাই ইরফানের সব ফুপু খালা তাকে এসে চুমু খাচ্ছে। তো মায়েরা ভালোই লাগছে, এত আদর সে জীবনে পায়নি। সে বুঝেছে সবাই ইরফানকে খুব ভালোবাসে, তার বউ হিসেবে মায়েরাকে আদর করে। লাভি মায়েরা গেলে হাত দিয়ে বলে, আপু, সবাই তোমাকে
তুমু কায় কেনু মায়েরা লাবিবের গালে চুমু দিয়ে বলে, তুই যেমন আমার বাচ্চা সোনা ভাই তাই তোকে আদর করি, তেমন তারাও আমাকে আদর করে। লাবি বিড়বিড় করে, বউকে আদর করতে হয় মায়েরা ঘালে হাতে, তার সামনে তার ভাইয়ের মাথাটা পুরো খেয়ে ফেলছে। সারাদিন শুধু বউ বউ করে। শুধু তার কাকা ফুপি আসে, সাথে তার ছেলে কাজিন আর তার বাবার দিকে সকল কাজিন। শুদ্ধ এতক্ষণ ভ্যাবাচাকা করে ফারাদের বাড়িতে ছিল। এত মানুষ জামাই আদর করতে এসে তাকে যে ফুটবল ভেবে শট দেয়নি, এর জন্য শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস পায়। বিয়ে করে বউয়ের সাথে সাথে তারও অনেক প্যারা। জীবনটা পুরো তেজপাতা। আপাতত সে ফাড়ার পাশে দাঁড়িয়েছে, মনে এখনই বেরোবে, কিন্তু ফাড়া কেঁদে কেটে অস্থির। শুদ্ধর অসহায় লাগলো। ফাইজের কথা মনে পড়ে গেল। সে তো ইনিয়ার সময় মজা করছিল, এখন বউয়ের এত কান্না দেখে তার বুকটা ভারী লাগছে। ফারা তার বাবাকে জড়িয়ে ধরে ছাড়ে না। মেয়ের বাবার কাছে ভীষণ আদুরে হয়, এই কথাটা ফারার মাঝে একদম 100%ই আছে। ফারার বাবা চোখ ভেজায়, মেয়েটাকে ছাড়া কীভাবে থাকবেন তিনি। সে যতক্ষণ বাড়িতে থাকে ফারা তার আশেপাশে থাকে, কিন্তু মেয়েটা বাড়িতে এসে এটা ক্ষণস্থায়ী, এটা মেনে নিতে হয়। ফারার বাবা ফারার মাথায় চুমুকে শুদ্ধর হাতে ফারার হাত রেখে ভেজা গলা বলে, ফারা আমার খুব আদরের মেয়ে, বুঝলে, ওকে কোনো কষ্ট দিবে না। শুদ্ধর বাবা মেয়ের কাণ্ড দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায়, মাথা নেড়ে বলে, জি অবশ্যই আমার পা। আর বললো না, থাক, শ্বশুর মানুষ, মুখে ব্রেক না লাগালে ব্যাপারটা কেমন হয়ে যায়। ফারার মা সহ সবাই থেকে বিদায় নিয়ে শুদ্ধর হাত ধরে এগিয়ে যায়। শুদ্ধ আস্তে করে বলে, ভালোবাসে ফারাকে। কি? ফারা নাক টানলো। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ফাইজ আর শুদ্ধ ফারার পিছনে দাঁড়িয়ে বলে, ফারাহা সাবধানে যাবি। ভাইয়ের কথা শুনে ফারা পিছু ফিরে ফাইজকে জড়িয়ে ধরল। ফাইজকে বোন আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমার বোনকে একদম কাঁদাবি না বলে দিলাম। শুদ্ধ ভাবলে ভাবে, আমি তো ওকে কাঁদানোর জন্য নিয়ে যাচ্ছি। ফাইজ বিরক্ত চোখে তাকায়, আঙুল উঁচিয়ে বলে, আমি কিন্তু আমার বোনকে দেব না। শুধু ফারাকে টেনে নিয়ে বিরক্ত করল, কষ্ট করে বিয়ে করলাম আর এই বান্দা নাকি আমাকে বউ দেবে না। সর ব্রিটিশ, আশেপাশে আমার বউকে রাখা যাবে না, এসো বউ। গাড়িতে দরজা খুলে ফারা একবার ভাইয়ের দিকে তাকালো, নিজেকে সামনে নিয়ে উঠে পড়ল। শুদ্ধ ফারার পাশে উঠে বসলে গাড়ি ছেড়ে দেয়। পিছু পিছু আরও 4টে গাড়ি, সবগুলো শুদ্ধর বাড়ি যাবে। গাড়ি ছেড়ে দিতে ফারা দু হাতে মাঝে নিয়ে মুখ ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়, তার খারাপ লাগছে। তাকে আপাতত নিজেই নিজেকে ভিলেন লাগছে। মনে হচ্ছে সে তার বাবা আর মেয়েকে আলাদা করেছে। ভিলেন হলে হোক, তার বউ ছাড়া চলে না। এত উদার বউটাকে পাবে কোথায়? মুখ গোল করে শ্বাস ফেলে ফারা পাখি। আর কত কাঁদবে বলো তো? এখনও তো সব পানি শেষ করছো। তুমি কোনোভাবে ভাবছো পরে আমার চোখ থেকে পানি ধার নিবে? কিন্তু আমি তো ফ্যাস ফ্যাস করে কাঁদতে পারি না ফারা পাখি। তাই বলছি, এখন একটু জমিয়ে রাখো। ফারা কান্নামাখা চোখে তাকায়, রেগে বলে, এসব ফালতু কথা বলবে না তুমি। শুদ্ধর মন খারাপ করে বলে, আরে কান্না করো না পাখি, আমি তোমাকে আমি গরু, হাঁস, মুরগি, ছাগল সব কিনে দেবো। তুমি গরুর গোবর পরিষ্কার করবে, হাঁস, মুরগি, ছাগল নিয়ে সংসার করবে, তখন দেখবে তোমার আর কারো কথা মনে পড়বে না। আমি নিজ দায়িত্বে তোমাকে কাজে ব্যস্ত রাখবো। একটু থেমে, জানো কি, গোবর দিয়ে অনেক কিউট কিউট জিনিস বানানো যায়, তুমি বানাবে কেমন? আমি সব ব্যবস্থা করে দেবো। এই তো এইভাবে আমি ফালতু মহৎ কাজের কথা বলছি, বুঝেছো? ফারা চোখ বুঝে কুচকে শুদ্ধর দিকে চেয়েছে। শুদ্ধ লুকিয়ে হাসছে, থেমে কান্না করছে। একটু শান্তি লাগছে। ফারাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল। ফারা কিছু বলল না। শুদ্ধ ফারার মাথায় চুমুকে মৃদুস্বরে বলে, আমি তো শহরে থাকি, যখন ইচ্ছে হবে আমাকে বলবে, নিয়ে আসবো আমি। কথাটা বলে ফারার মুখ উঁচু করো, অন্ধকারে ফারাকে দেখতে পায় না। ঠোঁটে আলতো করে চুমুকে। ফারা একটু নড়ে ওঠে। শুদ্ধ মৃদু হাসল। দু হাতে ফারাকে জড়িয়ে নিয়ে কানে গেছে মুখ নিয়ে ফিসফিস করলে, আমার বউ ভালোবাসা। ফারা কেঁপে ওঠে, বাঁ হাতে শুদ্ধ শেরনে একটু অংশ মুঠো করে ধরে। শুদ্ধ চোখ বুজে প্রশান্তিময় হাসল। রাত 10টা। ইরফান ছাদে গেছে সিগারেট ধোয়া ওড়াতে ব্যস্ত। নাসিম ছাদে এসেছিল একটু একা থাকতে, কিছুই ভালো লাগছে না। ইরফানের বাবা তাকে যেতে দিচ্ছে না। একটু একা থাকতে ছাদে এসে ইরফানকে দেখে আর সামনে এগোয় না। ইরফান পিছু ফিরে নাসিমকে দেখলো। অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না। নাসিম ছাদ থেকে নামার জন্য উল্টো ঘুরে এক পায়ে গেল, হঠাৎ পিছন থেকে ইরফানের কণ্ঠ পেয়ে তার পা থেমে যায়। পিছু ফিরে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে।
নিজে থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। নাসিমের চোখ দুটো লাল। না ইরফান নাসিমকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে, রাগে তার শরীর জ্বলছে। এর জ- এর এই দশা তার বউয়ের জন্য। সে কিছুতেই মানতে পারছে না। নাসিম ঢোক গিলে কিছু বলতেছে, তার আগে ইরফান নাসিমের বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। ইরফান দু হাতে নাসিমের কলার টেনে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাটফ্লারকে নিয়ে ভাবা স্টপ না করলে তোকে খুন করে ফেলবো নাসিম। নাসিম ঢোক গিলে বলে, তাহলে খুন করে দে। ইরফান নাসিমের গায়ে জোরে ধাক্কা দেয়। নাসিম তো দুপা পিছিয়ে যায়। ইরফান হাতে তার মাথার চুল টেনে রেখে বলে, ইউ আর এ বিগ প্রবলেম, আই কান্ট কিল ইউ। নাসিম মৃদু হেসে বলে, কেন পারবি না? না ইরফান নাসিমকে আবারও ধাক্কা দিয়ে আওয়াজ তুলে বলে, বিকজ ইউ আর মাই ফ্রেন্ড। নাসিম সাথে সাথে একটু হাসলো। ইরফান শুদ্ধের সাথে আরও ফাইজের ক্লাস 7-এর পরিচয়, তারপর আজ এক পর্যন্ত একসাথে। তবে অন্তরা তাদের ভার্সিটির লাইফ ফ্রেন্ড। ইরফান যদিও অন্তরার সাথে যথেষ্ট দূরত্ব রাখত, বেশ কয়েক মাস পর ফ্রেন্ডের মতো তুই প্লাস প্রয়োজনে কথা বলতো। এরপর অন্তরার ফালতুকে যে ইরফান অন্তরার উপর ভীষণ ক্ষিপ্ত হয়। অন্তরার সাথে ইরফানের ভাই বোনের সম্পর্ক সূচনাতে সমাপ্ত হয়েছে, কিন্তু শুদ্ধ ফাইজ ইরফান এদের রিলেশন অন্যরকম। ইরফান নিজেকে শান্ত করে গম্ভীর গলা বলে, তুই বিয়ে করে নে। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। ইরফান এগিয়ে এসে বলে, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোর বিয়ে হবে। নাসিম ঢোক গিলে বলে, আমি বিয়ে করবো না ইরফান, তুই আমার লাইফে ইন্টারফেয়ার করিস না, অ্যাটলিস্ট এই টপিক নিয়ে তো নয়। আমি বুঝেছি আমাদের ফ্রেন্ডশিপের সমাপ্তি এখানে, তাই ভুলে যা আমাকে। ইরফান রেগে বলে, নো, তোর লাইফে ইন্টারফেয়ার আমি করব। আমার ফ্রেন্ড হওয়ার আগে এসব ভাবা উচিত ছিল তোর। অ্যান্ড এসব ভোলাভুলি, আই জাস্ট হেট দিস টপিক। নাসিম কি বলবে বুঝতে পারে না। সে জীবনেও বিয়ে করতে পারবে না, ভাবলেই তার কেমন দম বন্ধ লাগে। এরপর হঠাৎ শান্ত হয়ে নেক্সট ডেতে একটা রাইড হোক। নাসিম অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ভার্সিটিতে তার চার বন্ধু মিলে বাইক রাইডে যেত, তবে ইরফানকে কখনো হারাতে পারতো না। এটা নিয়ে ভাই শুদ্ধ ভীষণ আফসোস করতো। মাঝে মাঝে তারা তিনজন আলাদা করতো। ইরফানের মাথায় বাড়ি দিয়ে ইরফানের মাথা থেকে রাইড করার স্মৃতি ভুলিয়ে দিতে তারা কেউ একবার জিতুক। পরে নিজেদের বোকা বোকা কথায় নিজেরা হেসে ভার্সিটির মাঠ জমে ফেলত। এরপর তবে নাসিম একবার ইরফানকে হারিয়েছিল, কিন্তু সেই উইন হওয়ার পর দেখে ইরফানের গায়ে জ্বর এসেছিল, অথচ তারা কেউ বুঝতেই পারেনি এজন্য জন্ম থেকে মাথা পাগল। এরপর ইরফান হঠাৎ বিজনেস ফোকাস করায় বাইকের প্রতি ঝোঁক ছিল এটা থেকে একদম সরেছে। তারা সবাই একটু একটু অবাক হয়েছিল ইরফানের পানে। ইরফানের সাথে সাথে তারা আর সেদিকে যায়নি। আজ ইরফানের মুখে রাইডের কথা শুনে নাসিম অবাক হয়ে না হয়ে পারল না। ইরফান তার হাতের অর্ধেক সিগারেটুকু শেষ করলো। এরপর চুনগাম দিয়ে নাসিমের দিকে চেয়ে আবারও বলে, ঢাকা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বাইক রেস। তুই যদি রাইডে হেরে যাস দেন তোকে নেক্সট 1 মান্থের মধ্যে বিয়ে করতে হবে। নাসিম বোধহয় এটা শোনার বাকি ছিল। হতভম্ব হয়ে বলে, তুই কি পাগল? ইরফান কিছু বলল না, উল্টো ঘুরে এগিয়ে যেতে নিলে নাসিম অবাক হয়ে বলে, তুই হেরে গেলে কি করবি? ইরফান পা থেমে যায়। নাসিম একটু হেসে আবারও বলে, বারবি ডলকে আমায় দিয়ে দিবি? ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়, রাগে দু কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে, বাটফ্লাওয়ার আমার বউ, অন্যের বউ চাইতে লজ্জা করে না? ইরফানের কথাটা নাসিমের আত্মসম্মান, তবু বলে, ভালোবাসলে তো একটু নির্লজ্জ হতেই চায়। ইরফান উল্টো দিকে ঘুরে নাসিমের দিকে তাকায়, মুখ গোল করে চিবানো চুইনগাম ফেলে দিয়ে স্বাভাবিক করে বলে, কখনো যদি বারবিডাল মনের ভুলে করে অন্য কেউ স্থান পায়, সেদিনে এই দুনিয়া ওর শেষ দিন হবে। যেভাবে ওকে বাঁচাতে এই দুনিয়া দু হাতে আগলে নিয়েছি, সেভাবে দু হাতে ওকে শেষ করতে একবার ভাবব না। অ্যান্ড অপোজিট পার্সনকে ঠিক কীভাবে মারব এসব ডেসক্রিপশন দিয়ে কারো ঘুম নষ্ট করতে চাই না। ইরফান নাসিম ইরফানের ঠান্ডা গলায় বলা কথাগুলো সে ঢোক গেল। মায়েরা ছাদে এসেছিল হাওয়া খেতে। সবার মাঝ থেকে থেকে সে সিদ্ধ হয়ে গেছে, তাই লুকিয়ে লুকিয়ে এক প্রকার ছাদে এসে একটু ফ্রেশ হওয়ার কথা। কিন্তু ছাদের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে ইরফানের লাস্ট কথাগুলো শুনে বেচারি ভয়ে জমে যায়। ইরফানের কথা বলার ধরন কেমন যেন লাগলো। ইরফান আবারও বলে, নেক্সট ডে চলে আসিস অ্যান্ড বিয়ের প্রিপারেশন নেয়। নাসিমের চোখ জোড়া ঝাপসা, কিছু বলল না। সে দ্রুত পায়ে এগিয়ে এসে ইরফানের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যায়। মায়েরা দাঁড়িয়েছে, বুঝেছে বোধহয়
তবে মায়েরার দিকে একবারও তাকায়নি। পাশের সিঁড়িতে গিয়ে শার্টের হাত দিয়ে একবার চোখ মুছে নিয়ে পায়ের গতি বাড়ায়। ইরফান উল্টো ঘুরে মায়েরাকে দেখে ভীষণ অবাক হয়, রাগও হয় খানিক। এগিয়ে এসে ধমকে বলে, এখানে কি করছো তুমি? মায়েরা ভয় পায়, ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের দিকে চেয়ে থেমে থেমে বলে, আপনি আমাকে মেরে ফেলবেন? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, আর একটু এগিয়ে এসে মায়েরাকে দু হাতে আগলে নিয়ে ছাদের মেঝেতে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান আলতো হাতে মায়েরার হিজাব খুলে আলগা করে দেয়। এরপর মায়েরাকে দু হাতে জড়িয়ে গলায় মুখ গুজে দুটো চুমু আঁকে। মায়েরা ঢোক গিলল। ইরফান অন্য মুখ তুলে মায়েরার পানে তাকিয়ে বলে, অন্য কাউকে নিয়ে ভাবলে তুমি বেঁচে থাকার রাইটস হারাবে। মায়েরা চোখের পলক ফেলে ইরফানের দিকে থাকে, মৃদু স্বরে বলে, আপনি মারবেন তো? আপনি মারলে আমি মরতে রাজি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার পানে, অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা কোমরে হাত দিয়ে বলে, ও মা, আমাকে মেরে ফেলে আরেকজনকে বিয়ে করে তার সাথে ফষ্টি নষ্ট করবেন, এত সহজ নাকি? এসব ভেবে থাকলে ভুলে যান। জানেন না বাঙালি বউরা তার স্বামীদের নিয়ে খুব পজিটিভ হয়? ইরফান মায়েরার কথাগুলো শুনে নিঃশব্দে হাসলো, দু হাতের আজলায় মায়েরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, জাস্ট আমাকে নিয়ে ভাববে, তাহলে তোমার হাতে চাঁদ এনে দেবো। মায়েরা চোখ ছোট ছোট করবে, আমি আপনাকে নিয়ে ভাবি, চাঁদ কবে এনে দিবেন? আমার কিন্তু আসল চাঁদটাই চাই। ইরফান থতমত খেয়ে তাকায়। কথার দ্বারা সে একটা বোঝালো, আর এই স্টুপিড কী বলছে? বিরক্ত করে বলে, স্টুপিড গার্ল, ভালো হবে না তুমি? মায়েরা মুখ বাঁকিয়ে বলে, নিজে যে মিথ্যে ডায়লগ দিচ্ছে সে বেলায় কিছু না, আর আমি চাইলে দোষ। ইরফান কিছু বলল না, সে ভুলে যায় সে একটা বাদরকে বিয়ে করেছে। এসব ভাবনায় রেখে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা নিজের দিকে টেনে নেয়, ধীরে ধীরে মায়েরা শাড়ি এলোমেলো করতে ব্যস্ত। মায়েরা ছটপট গিয়ে ধাক্কা দেয় ইরফানকে, ফলস্বরূপ মায়েরা নিজেও দুপা পিছিয়ে যায়। ইরফান প্রচণ্ড বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়। ইরফান এগোতে নিলে মায়েরা তার হিজাব হাতে নিয়ে কোনো রকমে দৌড়ে বেয়ে নামতে থেকে পিছু ফিরে বলে, অসভ্য লোক, আপনার ঘর আমি বেচে দিব। ঘর তো কোনো কাজেই লাগে না আপনার। ইরফান বিরক্ত চোখে মায়েরাকে দেখলো। ঘড়িতে রাত 12টা বাজে। ইরফান ঘরে প্রবেশ করে দরজা আটকে বেডের দিকে তাকালে দেখে বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেড সাজানো। এগিয়ে গিয়ে দেখলো বেডের মাঝখানে বাটফ্লাওয়ার দিয়ে একদম বাটফ্লাওয়ার আকৃতির সাজানো। এটা ইরফান নিজেই করেছে তার পেন্টিং রুমের ব্যালকনিতে লাগানো বাটফ্লাওয়ার গাছ থেকে। কল্পনায় সে মায়েরাকে দেখতে পায়। এই বাটফ্লাওয়ারগুলো কে দেখলো? ঘরের চারপাশে চোখ বুলে মায়েরাকে না দেখে ভুরু কুঁচকালো। পেন্টিং রুমের লাইট জ্বালানো দেখে এগিয়ে যায়। দরজা খুলে পুরোটা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো মায়েরা দোলনায় ঘুমিয়েছে। মায়েরার দিকে চেয়ে ধীরে ধীরে মায়েরার সামনে এসে দাঁড়ালো। সেই সকালের সাজ এখনও আছে, আবার সেজেছে নাকি, একটু নষ্ট হয়নি। বাম কাঁধে শান্ত হয়ে ঘুমিয়েছে, দু হাতে কিছু একটা আঁকড়ে ধরে বুকে জড়ানো। ইরফান এক পা বাইরে রেখে দোলনার ভিতরে মায়েরার পাশে বসলো। হাত বাড়িয়ে মায়েরা জড়িয়ে রাখা জিনিস আলতো হাতে ছড়িয়ে দিয়ে চোখ বুলিয়ে দেখলো, আর মায়েরার পিক সেখানে। ইরফান হাঁটু মুড়ে মায়েরার শাড়ি কুচি করছে। ইরফানের মুখে হাসি ফুটে ওঠে। মায়েরা ছাদ থেকে এসে এটা এঁকেছে, বুঝলো। তার মতো নিখুঁত না হলে সুন্দর হয়েছে, তবে ইরফানের কাছে মায়েরার আঁকা এই পিকটি তার কাছে নিখুঁত আঁকা পিকের চেয়ে বেশি ভালো লাগলো। হাতের পিকটা টেবিলের উপর রেখে দু হাতে মায়েরাকে উঠিয়ে তার বুকে জড়িয়ে নিল। বাঁ হাতে মায়েরাকে জড়িয়ে ধরে ডান হাত ধীরে ধীরে মায়েরা সব গহনা খুলল। নাকের নথ খুলতে গিয়ে মায়েরা একটু ব্যথা পেয়ে ঘুমের ঘোরে মৃদু আর্তনাদ করে উঠল। ইরফান দ্রুত ছেড়ে দেয়। নাকের পিঠে আলতো চুমু খেয়ে মৃদু স্বরে বলে, সরি। এরপর ইরফান আবারও খুব ধীরে ধীরে নথটি খুলে দেয়। মায়েরা ঘুম হালকা হয়, পিট পিট করে চোখ মেলে তার সামনে ইরফানকে দেখে সোজা হয়ে বসে ঘুমো ঘুম চোখে ইরফানের দিকে তাকায়। তাকে সবাই বলেছিল ইরফানের জন্য অপেক্ষা করতে, সেও অপেক্ষা করছিল, কিন্তু কখন ঘুমিয়েছে বুঝতে পারেনি। নিজের কাজে নিজে বিরক্ত হয়, দু হাতে চোখ ডলে ইরফানের দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সরি, আমি আসলে ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম। ইরফান বিহমিত দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে থাকে। মাঝারি চওড়া পাতলা ঘুম ঘুম চোখ দুটো তবু কি স্বচ্ছ, পাতলা ও ঘন পাপড়ি বারবার ওঠানামা করছে, নাকের রেখা সোজা, কোমল ঠোঁট দুটো হঠাৎ হালকা বাঁকানো। ইরফান নিখুঁতভাবে মায়েরাকে অবকলন করে। তার চোখে মুখে ঘোর লেগে যায় তার এই বাচ্চা বউকে দেখলে। ঘুমানোর কারণে মায়েরার চোখ মুখ হালকা ফোলা হয়। ইরফানের দৃষ্টি মুগ্ধতার রেশ বাঁধতে থাকে। ইরফান ঢোক গেলে মৃদুস্বরে বলে, বউ। মায়েরা কেঁপে ওঠে। কীভাবে যেন ডাকলো ইরফান। ইরফানের দৃষ্টিতে
দৃষ্টি মিললে মায়েরা তার লাজুক চোখ জোড়ে নামিয়ে নেয়। ইরফান মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে মায়েরার কাঁধের আঁচলে পিঠ আটকে সেফটি পিন খুলে নেয়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গিলে। ইরফান হাতের সেফটি পিনটা খুলে ছুঁড়ে ফেলে। এরপর হুট করে মায়েরা কাঁধ থেকে আঁচল ফেলে মায়েরাকে দ্রুত ইরফান জড়িয়ে নেয়। চোখ মুখ খিচে কাঁপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান দুহাতে মায়েরাকে জড়িয়ে নেয়। কানের পিঠে শব্দ করে চুমু এঁকে ঘোরের মাঝে উত্তর দেয়, আদর করবো বউ। ইরফান মায়েরাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলে মায়েরা ছাড়ে না, আরও শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নিঃশব্দে হাসলো। বা হাতে মায়েরা চুলগুলো সরিয়ে মৃদুস্বরে বলল, তোমার লজ্জা ভাঙে না কেন বাটফ্লাওয়ার? মায়েরা আবারও লজ্জা পায়। এই লোকটা তাকে এভাবে মেরে ফেলবে একদিন। ইরফান মৃদুস্বরে বলে, তোমার আর্ট ভীষণ বাজে হয়েছে। কথাটা শুনতে মায়েরা তাড়াক করে চোখ মেরে তাকায়। সাথে সাথে ইরফানকে ছেড়ে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। সে কত শখ করে ইরফানের জন্য আঁকলো বসে বসে, আর লোকটা কীভাবে বলে দিল বাজে হয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরার চোখ জোড়ায় জমা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। তবে কিছু বলল না। মায়েরা শাড়ির আঁচল টেনে ঠিক করে ইরফানের দিকে আর চোখে তাকালো। এরপর দোলনার ভেতর থেকে নামতে গেলে ইরফান মায়েরাকে টেনে ধরে। মায়েরা হাত মোছড়ামুছড়ি করে ছাড়াতে চায়। ইরফান টেনে এনে মায়েরাকে তার কোলে বসায়। বা হাতে মায়েরার পেট শক্ত করে চেপে ধরে। মায়েরা একটাও কথা বলল না। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান পিছন থেকে মায়েরার গলায় মুখ গুজে দেয়। এলোমেলো চুমু খায়। বা হাতে শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে রাখে। হাতের বিচরণ এলোমেলো। মায়েরা হাঁসফাঁস করে কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন। ইরফান মায়েরার গলায় নাক ঘষে বিরক্ত করে বলে, এই ছাড়ুন ওয়াট, কোথা থেকে শিখছো স্টুপিড? মায়েরা ঢোক গেল। ইরফান হঠাৎ মায়েরাকে নিয়ে দোলনার ভেতর থেকে নেমে দাঁড়ায়। মায়েরা কিছু বুঝে ওঠার আগে ইরফান মায়েরার শাড়ির আঁচল টেনে ফেলে দেয়। কোমরে গুজে রাখা শাড়ি ব্যস্ত হাতে আলগা হতে থাকে। মায়েরা ইরফানের ধাক্কা দিতে দ্রুত পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়ালে ইরফান মায়েরার শাড়ি টেনে পুরোটাই খুলে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, অসভ্য, আপনি আমার সব খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়েরার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, উইথ আউট ড্রেসে তোমাকে মারাত্মক সুন্দর লাগে বউ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। মায়েরা মনে হয় ইরফান সত্যি একটা বখাটে। সে তাকে চরমভাবে টিস করছে। কিন্তু তা না কি করে হয়? ইরফান তো তার স্বামী। কিন্তু ইরফান তো এভাবে কথা বলে না। আজ কী হয়েছে? ইরফান অবাক হয়ে বলে, আপনি কি আজকেও নেশা করছেন? ইরফান মায়েরা দেখে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়েরা ইরফানের এমন অস্থিরতায় ঘেরা দৃষ্টিতে টিকতে না পারে দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান লজ্জা লাগছে তার। ইরফান জড়ানো কণ্ঠে বলে, আমি স্ট্রং খেতে চাই। ইরফানের কথা শুনে মায়েরা দ্রুত মাথা তুলে থাকে। রেগে বলে, আর একদিন ওসব ছাইপাশ খেলে আপনাকে আমি ছাড়বো না বলে দিলাম। ইরফান শুক্রে উঠলে, স্ট্রং খেতে আমাকে ধরে রাখা ভীষণ ইম্পর্টেন্ট, গুড জব। মায়েরা থতমত হয়ে যায়। ইরফানের কথাটা বুঝে এসেছে কত বড় খারাপ লোক তাকে বানিয়ে দিচ্ছে। ইরফান তার কাছে দেখে উল্টো ঘুরে পাশের রুমে যেতে চাইলে দ্রুত এগিয়ে এসে ইরফান দ্রুত এগিয়ে এসে মায়েরাকে জাপটে ধরে। মায়েরা বেচারি লজ্জায় কেঁদে দিয়ে বলে, নিজের কাপড় পরে আমার সব কাপড় নিয়েছেন, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান হতভম্ব চোখে তাকায় মায়েরার দিকে। চোখ ছোট ছোট বলে, তুমি আমায় কি দেখতে চাও? মায়েরা থতমত খেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নাড়িয়ে বলে, কিছু না, আপনি কাপড় পরে থাকুন। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, দেখতে হবে। মায়েরা চোখ বড় বড়, কি? ইরফান একই ভঙ্গিতে বলে, তুমি যা ভাবছো তাই। কথাটা বলে মায়েরাকে বাঁ হাতে শক্ত করে ডান হাতে তার শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে শরীর থেকে ছাড়িয়ে ফেলে। মায়েরা রেগে বলে, আপনি যা তা, ছাড়ুন আমায়, উফ, আপনার সাথে আমি থাকবই না। ইরফান মায়েরা নড়াচড়ায় বিরক্ত কণ্ঠে বলে, থাকতে হবে, দেখতে হবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। কি শুরু করছে এই লোক? মায়েরা ভাবনার মাঝে ইরফান মায়েরাকে কোলে তুলে নিয়ে মায়েরা দ্রুত ইরফানের দিকে সিটিয়ে যায়। ইরফান দোলনার দিকে এগোলে মায়েরা ঢোক গিলে রেগে বলে, আবার আপনি ওদিকে যাচ্ছেন? আপনার ঘরে বিছানা কিন্তু আমি সত্যি সত্যি বেঁচে দেবো বলে দিলাম। ইরফান আর চোখে মায়েরা দিকে চেয়ে গম্ভীর গলা বলে, আপাতত সাজানো বেড ছাড়া অন্য কোথাও মুড নেই। কথাটা বলে টেবিলের উপর থেকে মায়েরাকে আঁকা পিকটা নিয়ে তার পাশের রুমে যায়। মায়েরাকে বেডের উপর বসিয়ে দিয়ে ইরফান মায়েরার পাশে পড়ে। মায়েরা হাঁটু ভাঁজ করে রেখে পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে নেয়। ইরফান পিছু বলল না। সে মায়েরার আঁকা পেজের উপর পাশে 5 মিনিটের মাঝে কিছু আঁকে। মায়েরা চোখ বড় করে যায়। তাকে শাড়ি ছাড়া এঁকেছে। একটু আগের সে মায়েরাকে রেগে মেগে ইরফানের গলায়
বুকে খামচি দিতে বলে, অসভ্য লোক, এসব কি এঁকেছেন? ইরফান দু হাতে মায়েরাকে জাপটে ধরে চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড কি করছো? মায়েরা ভীষণ রেগে আছে, কীভাবে এসব আঁকে এই লোক, নির্লজ্জ লোক একটা। ইরফান হাতে পিক রেখে মায়েরাকে জাপটে ধরে বেডে শুয়ে দিয়ে মায়েরার উপর হয়। মায়েরা ছাড়া পেতে মোচড়ামুচড়ি করে। ইরফান মায়েরা তার দু হাতের মাঝে চেপে ধরে সামান্য উঁচু করে মায়েরা পুরো বডিতে চোখ বলে, শুকনো ঢোক গিলে চোখ বুজে মাথা দুদিকে নাড়ায়। ঘোরের মাঝে বলে ওঠে, ভয়ানক সুন্দর তুমি, বার্ডফ্লাওয়ার। মায়েরা ইরফানের কথার সাথে সাথে ইরফানের দৃষ্টি দেখে লজ্জায় চোখ মুখ খিচে নেয়। ইরফান নিঃশব্দে হাসলো। এগিয়ে এসে মায়েরার গলায় মুখ গুজে লম্বা লম্বা শ্বাস টানে, বিড়বিড়ে বলে, বার্ডফ্লাওয়ারের হাতে ম্যাজিক আছে। তার হাতা পিক এর কাছে আমার আঁকা সব পিক ফিকে হয়ে গেছে। ইরফান আবেগমাখা প্রশংসা পেয়ে মায়েরা ভীষণ ভালো লাগলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়েরা দ্রুত ইরফানের মুখ চেপে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে এসব বলো বন্ধ করুন, আমি কিন্তু কাঁদবো বলে দিলাম। ইরফান মায়েরার কথা শুনছে নাকি তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে মায়েরা নিজের দিকে টেনে নেয়। মায়েরার আঁকড়ে নিয়ে দু হাতে মায়েরার দেহে অবদ্ধ হাতে বিচরণ চালায়। মায়েরা মত্ত হতে নিজের সব আবেগ ভালোবাসা ঢেলে দিতে চায় মায়েরাতে। সময়ের গতিতে সাথে সাথে মায়েরার প্রতি ইরফানের উন্মাদনা বাড়ে। মায়েরা ছটপটিয়ে ওঠে, না চাইতে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানো শব্দ পেয়ে দ্রুত মায়েরাকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন বার্ডফ্লাওয়ার? মায়েরা কিছু বলে না। ইরফান দৃষ্টিতে অসহায়ত্ব। গত পরশুর কথা ভেবে ইরফানের সকল উত্তেজনার জন্য অদৃশ্য বাঁধনে আটকে গেল। তার বউটা তো ছোট, সে গত পরশু যেন দুইবার কথাটা ভুলে বসেছিল, আজও ভুলে বসছে। কেন যেন রাগ হলো নিজের উপর। সে প্রথম প্রথম যেমন রাগ হতো মায়েরাকে বাচ্চা ভাবলে, আজও তেমন রাগ হলো। ইচ্ছে করলো মায়েরা গেলে দুটো থাপ্পড় লাগাতে তার সামনে আসার জন্য, কিন্তু মায়েরার মুখের দিকে তাকিয়ে আবার সব নিভে গেল। মায়েরা চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইরফান দীর্ঘশ্বাস ফেললে তার হাজারটা ইচ্ছেকে দমিয়ে পিষে ফেলে মায়েরার উপর থেকে উঠে গেল। মায়েরা নিজেকে হালকা অনুভব করতে দ্রুত চোখ মেলে তাকালে দেখলো ইরফান বেড থেকে নেমে সামনের দিকে এগোচ্ছে। মায়েরা ঢোক গেল। ইরফান ফার্স্ট এড বক্স থেকে ঘুমের ওষুধ বের করলো, পুরো 3টে ওষুধ একেবারে খেয়ে নেয়। মায়েরা পিছন দিকে দেখতে পায় না ইরফান ওষুধ খেয়ে ব্যালকনিতে যায়। মায়েরা বুঝলো না ইরফান হঠাৎ কী হলো। ইরফান দরজা জানলা আটকে 4টে সিগারেট শেষ করে এরপর চুইংগাম চিবিয়ে ঘরে আসলে দেখে মায়েরা গায়ে চাদর জড়িয়ে বসে আছে। ইরফান ভুরু কুচকালো, কিছু বললো না। এগিয়ে এসে মায়েরার পাশে শটাং হয়ে শুয়ে পড়লো। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান কি তার উপর রেগে আছে? নিজের জড়তা কাটিয়ে ইরফানের বাহুতে হাত রেখে মিনমিন করে বললে, আপনি কি আমার উপর রাগ? ইরফান মায়েরা কথাটুকু শেষ করতে পারে না দিয়ে মায়েরা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে, স্টুপিড, টাচ করছো কেন আমায়? মায়েরা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। হঠাৎ ইরফানের এমন ব্যবহার একটু হজম হলো না মেয়েটার। মুহূর্তে চোখ জোড়া ভরে ওঠে, চোখ ভর্তি পানি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরা ভেজা চোখ দেখে নিজেকে দমিয়ে নিল। ফোঁস করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়েরাকে টেনে তার বুকে শুয়ে দিয়ে মৃদুস্বরে বলে, সরি। মায়েরা ফুপিয়ে ওঠে। সে কিছুই করেনি, তবুও ইরফান এমন করলো কেন? ইরফান মায়েরা গায়ে পেঁচানো চাদর আরও ভালোভাবে পেঁচিয়ে দিয়ে মায়েরাকে দু হাতে জড়িয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে, আমার হেডেক হচ্ছে, ঘুমাও। মায়েরা নাক টেনে বলে, ওষুধ খান। খেয়েছি। মায়েরা মাথা তুলে বলে, আমি আপনার চুল টেনে দেই। ইরফান মায়েরার দিকে তাকালো। মেয়েটা এত আদুরে কেন? একটুতেই কেঁদে ভাসিয়েছে। ডান হাতে মায়েরার মুখ মুছে দিয়ে মায়েরার কপালে চুমু ওকে। এরপর মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়, বলে, নো ডিড, ঘুমাও। মায়েরা ইরফানকে জড়িয়ে ধরে চোখ বুঝলো। ইরফানের ঘুমে ওষুধের প্রভাবে বেশ কিছুক্ষণের মাঝে ঘুমায়, কিন্তু মায়েরার চোখে ঘুম আসলো না। মাথা উঁচু করে ইরফানকে দেখে বুঝলো ইরফান ঘুমিয়েছে। মায়েরা ইরফানের মুখে হাত বুলিয়ে দিল। ইরফানের ব্যবহার ভীষণ অবাক হচ্ছে মায়েরা। পুরো ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গেছে। আবার ইরফান এত দ্রুত ঘুমানো অবাক। অনেক বেশি মাথা ব্যথা করছিল কি? প্রশ্নটা মাথায় আসতে মায়েরা উঠে যায়। বাঁ হাতে ইরফানের মাথার চুল আলতো করে টেনে দেয়। ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ইরফানের কপালে গাল ঠেকে মায়েরাও ঘুমিয়ে পড়ে। শুদ্ধ অসহায় মুখ করে বসে আছে ফারা শুদ্ধর ঘরে এক কোণে বসে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ আগে সে তিনা বেগম শুদ্ধর ঘরে এসে বলে, শুদ্ধ, তুই আজ তোর কাজিনদের সাথে গিয়ে থাক বাবা, আমি ফারার আম্মুর কাছে থাকছি। কথাটা শোনার সাথে সাথে শুদ্ধ শব্দ করে বলে, কি? তিনা বেগম ভুরু কুচকে তাকায়। ফারা কাঁদছে বাবা মায়ের জন্য। সে থাকলে মেয়েটা একটু ভালো লাগবে। মেয়েটা তো
খুব বড় নয়। তাছাড়া টিনা বেগম ভীষণ মায়া লাগে মেয়েদের দেখলে, তার যে একটা মেয়ের খুব শখ ছিল, এই জন্য মেয়েকে যেন অন্তর দিয়ে ভালোবাসে। মায়ের ক্ষেত্রে এমনই হতো। তার এখন ফারাদার ছেলে বউ, তাকে সব যত ভালো রাখা যাবে ততই সবভাবে ভালো থাকবে। শুধু মাথা চুলকে বলে, মানে বলেছিলাম কি আমি ওর কাছে থাকলে কি হবে মা? টিনা বেগম ফারার পাশে বসে বলে, যেতে বলছি যা, আমি ওর কাছেই থাকবো। শুদ্ধ হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। তার মা একটু বেশি দরদি, তাই বলে অন্যের জন্য দরদ হতে গিয়ে নিজের ছেলের কথা ভাববে না? অসহায় মুখ করে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ফারার দিকে একবার তাকালো, বিড়বিড় করে বলে, আজকে রাতটা শুধু যাক, তারপর কত প্রকারে ভাবে কাঁদতে পারো তাই দেখবো ফাড়া পাখি। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ভাগ্যিস আজ গতকাল গিয়েছিল ফাড়ার বাড়িতে, তাই তার ভার্জিনিটি নষ্ট করতে পেরেছে, নয়তো আজকেও না পারার সঙ্গে সে হার্ট অ্যাটাক ফাটাক করে বসতো। ফাড়া পাখি আর কত জ্বালায়, ইস, বিয়ের রাতটাও ছাড় দিল না। পরদিন ইরফান অফিসে কাজ শেষে রাত 8টার মাঝে বাড়ি ফিরে। মায়েরা ইরফানের এত দ্রুত বাড়ি ফিরতে দেখে অবাক হয়। ইরফান অনেক দ্রুত বাড়ি ফিরলেও সেটা 10টা 11টা, তার আগে না। মায়েরা ডিভাইনের উপর বসে ইরফানকে দেখছে। ইরফান নাসিমকে বলা কথা অনুযায়ী কয়েক বছর পর আজকে বাইক রাইডের জন্য নিজেকে প্রিপেয়ার করছে। কপার থেকে এক কোণায় পড়ে থাকা কিছুটা বের করে বেডের উপর রাখলো। মায়েরার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছো? মায়েরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জিজ্ঞেস করলো, এসব কি বের করলেন? ইরফান ছোট করে বলে, ইম্পর্টেন্ট জিনিস। এরপর গায়ে রাইডিং জ্যাকেট জড়িয়ে নেয়, এরপর রাইডিং প্যান্ট, পায়ে বুট, এরপর দু হাতে গ্লাভস পরে নিয়ে ডান হাতে হেলমেট নেয়। মায়েরা অদ্ভুতভাবে চেয়ে আছে ইরফানের দিকে। কেমন অদ্ভুত লাগছে ইরফানকে। মায়েরার গ্রামে ইরফানকে দেখার কথা মনে পড়লো। ইরফান মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, আমি ফিরতে ফিরতে মেডিসিন নিয়ে ফার্স্ট ঘুমাবে। মায়েরা ইরফানের কথা উত্তর না দিয়ে বলে, আপনাকে কালা মামা লাগছে। ইরফান ভুরু কুচকে বলে, স্টুপিড, আমি তোমার মামা? মায়েরা মিটমিট করে হেসে বলে, হবেন। ইরফান চোখ পাকিয়ে তাকায়। মায়েরা মুখ বাঁকায়। ইরফান বাইরে যেতে যেতে বলে, ফিরে এসে বোঝাবো আমি তোমাকে, বাদর কোথাকার। মায়েরা মুখ ভাঙায়। নাসিম বেশ কিছুক্ষণ ভেবে ভেবে থেমে থেমে একটা কাগজে কিছু লিখলো, এরপর কাগজটা 4 ভাঁজ করে পকেটে রেখে রাইডে যাওয়ার জন্য রেডি হয়েছে। এরপর জাস্ট 2 হাতে গ্লাভস পরে নিল। সে মূলত জিততে যাচ্ছে না, সে হেরে গিয়ে বিয়ে করবে এজন্যও যাচ্ছে না। আসলে অনেকদিন পর ইরফানের সাথে এমন অফার পেয়ে ইরফানের সঙ্গে একটু দিতে যাচ্ছে। আর কখনো দেখা হবে কিনা হয়তো। দীর্ঘশ্বাস ফেলে হেলমেট নিয়ে তার ঘর থেকে বেরোলো, দেখলো তার মা ডাইনিংয়ে মন খারাপ করে বসেছে। প্রায় বছর 5 গেছে তার বাবা মারা যান। সে আর তার মা এই বাড়িতে থেকে হঠাৎ দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর মায়ের মন খারাপ। তিনি কি করে থাকবেন ওখানে গিয়ে এই নাসিমকে সাথে? ঠিক করে কথা বলছেন না। নাসিম মৃদু হাসলো, এগিয়ে গিয়ে টেবিলের উপর হেলমেট রেখে হাঁটু মুড়ি বসে তার মায়ের সামনে। ভদ্রমহিলা নাসিমকে দেখে কিছু বললেন না। নাসিম মায়ের অভিমানে হাসলো, 2 হাত নিজের মুঠোয় নিয়ে বলে, তুমি চাও না মা তোমার ছেলে এই দেশ থেকে একটু মুক্ত বাতাসে ঘ্রাণ নিক? নাকি চাও এই দেশের বাতাসে আমি দমবদ্ধ হয়ে ছটফট করে মরি? নাসিমের মা ঝাপসা চোখে ছেলের পানে চাইলেন। নাসিম মলিন হাসলো। তার মা জানে নাসিমের সিচুয়েশন কথা। নাসিম তার মায়ের সাথে ভীষণ ফ্রেন্ডলি। সে মায়েরাকে দেখার পর সবার আগে তার মাকে এসে বলেছিল। নাসিমের মাও ভীষণ খুশি ছিল ছেলে কাউকে পছন্দ হয়েছে শুনে। তিনি মেয়ের বাড়িতে যেতে চাইলেন। নাসিম বলে, মেয়েটা আর একটু ছোট, আর একটু বড় হোক। কিন্তু বড় হতে গিয়ে সে আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। ভদ্রমহিলা জানে যে নাসিম যে মেয়েকে বিয়ে করতে চেয়েছে মেয়েটা অন্য কারোর সাথে বিয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো মেয়েটি যে মায়েরা এটা তিনি জানেন না। দীর্ঘশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে, সব গুছিয়ে রেখেছি বাবা, আমাদের ফ্লাইট কবে? নাসিম তার মায়ের হাতে চুমু রেখে বলে, আগামীকাল। কোথায় যাচ্ছিস? একটা কাজে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওখানে গিয়ে আমি তোমাকে সুন্দর বিদেশি মেয়ে দেখে বিয়ে দেবো। নাসিম হেলমেট পরতে পরতে শব্দ করে হেসে ফেলল। বাইরে যেতে যেতে বিড়বিড় করলো, জীবনে একটা অংশ থেমে গেছে, তুমি যদি বুঝতে মা। ইরফান প্রায় 30 মিনিটে বাইক চালিয়ে বাইপাস রোডে আসে। 2 মিনিট পেরোতে নাসিম সেম গেট আপে ইরফানের পাশে এসে বাইক চালায়। ইরফান ঘাড় বেঁকিয়ে দেখলো নাসিমকে। দুজনের মাথায় হেলমেট পরা, কেউ কারো মুখ দেখতে পায় না। ইরফান গম্ভীর গল্প বলে, বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছিস? নাসিম চোখ বুলো। বিয়ে শব্দটার সাথে তার শত্রুতা জন্মেছে, অথচ সবার মুখে শুনেছে হচ্ছে। আসার আগে মায়ের মুখে, এখন ইরফান। নিজেকে সামলে কিছু বলার আগে ইরফান বাইক স্টার্ট দিয়ে বলে, কাকে বিয়ে করবি বলে ঠিক করলি? নাসিম ঢোক গিলে ইরফানকে রাগাতে কৌতুক স্বরে হেসে বলে, বারবি ডলকে।
ইরফান রাগে বাইকের হ্যান্ডেল দুবার শক্ত করে চেপে ধরে, সামনের দৃষ্টি নিবন্ধ রেখে শক্ত করে বলে, তোর জন্য কঠিন মৃত্যু অপেক্ষা করছে। নাসিম মিল উম, মলিন হেসে বলে, বারবিটারের জন্য জীবন দিতে পারা তো ভাগ্যের ব্যাপার, যত বেশি কঠিন মৃত্যু হোক তত ওকে ফিল। নাসিম থেমে গেল। নাসিম অতটুকু কথা শুনেই যেন ইরফানের গায়ে কাটা গায়ে নুনের ছিটের ন্যায় শরীর জ্বলে ওঠে। রাগে চিৎকার বলে, নাসিম আমায় রাগাস না, তোর মা বেঁচে আছে, তার কথা ভাবা উচিত তোর। বারবার সাপের লেজে পা দিয়ে তোর মাকে সন্তানহারা করিস না। নাসিম হাসলো ইরফানের কথা। ইরফানকে আর রাগালো না। তার ভীষণ আত্মসম্মান লাগে মায়েরাকে বারবিটল নামে ডাকতে, কারণ সে তার বন্ধুর বউ। সেখানে এসব বলা ভীষণ অস্বস্তিকর। এসব ভাবনা রেখে নাসিম হেসে বলে, তোর ডায়লগগুলো অনেক জোশ হয় ভাই। ইরফান ততক্ষণে বাইক স্টার্ট দিয়েছে, নাসিম নিজেও বাইক স্টার্ট দেয়। দাঁড়িয়ে থাকা বাতাস ফুঁড়ে তারা ছুটে নেয়। মাঝে মাঝে রাস্তাতে সাপের মতো বাঁক নেয়, একভাবে ডানে একবার বাঁয়ে। ইরফান নাসিম পাশাপাশি এখন। রাস্তার মাঝে মাঝে রেড লাইট, আবার কোথাও অন্ধকারে ঢাকা। ইরফান হ্যান্ডেলে দৃঢ়ভাবে হাত রাখে, হেলমেটের ভেতর থেকে উকি দেয় ইরফানের আত্মবিশ্বাসী চোখ জোড়া। ইরফান হঠাৎ পূর্ণ উদ্যমে হাজার লাইট অন করে থ্রোলার তথা গ্রিপ ঘুরিয়ে ওভাবে বেশ কিছুক্ষণ চেপে ধরল। তার বাইক কাঁপছে থরথর করে, সাথে ইরফানও। ইরফান ইচ্ছাকৃতভাবে একটা জার্ক দেয়, এরপরে দ্রুত দক্ষ হাতে বাইকের স্পিড বাড়ায়। ইরফান এত তীব্র বাতাসে ঘেমে যায়, সে অপলক নেত্রে রাইডারের সাজে সামনের দিকে তাকিয়ে ছুটে চলল। নাসিম বোধহয় অনেকটা পিছনে পড়ে যায়, কিন্তু সে ছুটছেই তো ছুটছে। নাসিম জানে ইরফান হঠাৎ চোখের পলকে তাকে পিছু ফেলে পড়বে। ভাবনা শেষ হতে আগে ইরফান এগিয়ে যায়। নাসিম এই ব্যাপারটা কেন যেন বেশ এনজয় করলো। অনেকদিন পর পুরনো সেই রাত পেয়েছিল নাসিম। নাসিম থ্রটল ঘোরাতে বাইকের গতি বৃদ্ধি পায়। ইরফান পিছু সেও ছুটলো। কেন যেন ভীষণ উইক লাগছে তার। নিজেকে জোরপূর্বক সামনে বাইকে মনোযোগ দেয়। ইরফান তার বাইক ডান দিকে সামান্য বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, কিছুটা শব্দ করে বলে, মিস ইউ মাই হার্ট। কথাটা হেলমেটের প্রভাবে তার নিজের কানে এসে বাড়ি খায়। ইরফান বাইক সোজা করে ছুটে চলে। আশেপাশে সকল চলন্ত গাড়ি পেরিয়ে শো শো করে এগিয়ে চলছে। মনে হচ্ছে আশেপাশের গাছপালাগুলো তার বিপরীতে ছুটছে। কিছুক্ষণ পরে ইরফান তাদের গন্তব্যে পৌঁছলে ডিস্ক ব্রেক চেপে বাইক থামালো। পিছু ফিরে নাসিমকে দেখতে না পেয়ে গভীর চোখে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ইরফান আবারও বাইক স্টার্ট দিয়ে উল্টো পথে এগোয়। কয়েক সেকেন্ডের মাঝে নাসিমকে দেখতে পায়, কিন্তু হঠাৎ কী হলো কে জানে, নাসিম বাইক সহ উল্টে পড়ে যায়। ইরফান হতভম্ব হয়। বাইকের সামনে একটু পাঞ্চ মেরে শব্দ করে বলে ওঠে, শিট। বাইকের স্পিড বাড়িয়ে কয়েক সেকেন্ড নাসিমের পাশে বাইক থামিয়ে দৌড়ে গিয়ে নাসিমকে বাইকে তোলে। নাসিম চোখ মুখ কুঁচকে রাস্তায় বসেছে। ইরফান রাগে নাসিমের বাইকের উপর দিকে ঠাস করে ছুঁড়ে মেরে দ্রুত নাসিমের হাঁটু টেনে ফেলে, আড়িয়ে ওকে। নাসিম ব্যথা জড়িত কণ্ঠে বলে, না ভাই, মারাত্মক ব্যথা পেয়েছে, তুই আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবি। ইরফান চিন্তিত কণ্ঠে, হসপিটাল যেতে হবে। কথাটা বলে রাকিবকে কল করতে চায় তার গাড়ি নিয়ে আসতে বলার জন্য। নাসিম দ্রুত বলে, আরে আহামরি কিছু না, তাছাড়া বাড়িতে পাশে ডক্টর আঙ্কেল থাকে, এটা উনি সারিয়ে দিতে পারবেন, তুই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। ইরফান গম্ভীর করে বলে, ওকে। কথাটা বলতে নাসিম খুঁড়িয়ে এসে ইরফানের বাইকে উঠে বসে। ইরফান রেগে নাসিমের কলার ধরে বলে, তুই আমার বাইকে বসলি কেন? নাসিম অসহায় কণ্ঠে বলে, তুই পৌঁছে দিবি বললি, তাছাড়া আমার এই পা নিয়ে বাইক চালাতে পারবো না। নাসিমের কথা শুনে ইরফান নাসিমকে কলার ছেড়ে দেয়। বিরক্ত হলো এই ভেবে যে এই বাইকে মায়েরাকে আর বসাতে পারবো না। নাসিম তার অফিসের লোককে এইখানে দেখে তার বাইক নিয়ে যেতে বলে দেয়। ইরফান বাইক স্টার্ট দেয়। নাসিম মৃদু হাসলো, ডান পা পিছনের দিকে কয়েকবার টানা দেয়। কোনোটা ব্যথা ট্যাথা পায়নি। ইরফানের সাথে যাওয়ার ফন্দি। তখন ইরফানকে দেখে হঠাৎ করে বাইক থামিয়ে ইচ্ছে করে পড়ে যায়। যাই হোক, দেশ ছাড়া আগে কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হলে একটু ভালো লাগলো। পকেট থেকে একটা কাগজ বের করে ধীরে ধীরে ইরফানের পকেটে ঢুকিয়ে দেয়। ইরফান বুঝতে পারেনি। সব কাজ শেষ করে নাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান গম্ভীর গলায় শক্ত গলায় বলল, বিয়ের প্রিপারেশন নেই। নাসিম কিছু বলল না। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকায়, চোখ জোড়া ঝাপসা হয়। বিয়ে শব্দটার সাথে বারবিডলের নামটা জড়িত আছে। সেখানে বারবিডল হারিয়ে গেছে, সেখানে বিয়ে শব্দটা কেন বারবার ভেসে আসছে? পরদিন ইরফান অফিস থেকে ফিরছে 11টা। গতকাল বাইক নিয়ে বেরোনো, অনেক কাজ পেন্ডিং, আজ সব সামলে নেবে। কালকের জন্য কিছু জমিয়ে রেখে বাড়ি ফিরল। বেশি রাত করে ফিরলে মায়ের চঞ্চলতা
টুকু আর দেখতে পায় না। মেয়েটি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সেটা ইরফানের ভালো লাগে না। ফোন স্ক্রল করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। হঠাৎ ফোনে টুং করে একটা মেসেজ পেয়ে ইরফান মেসেজটি ওপেন করে দেখলো নাসিমের নাম্বার থেকে এক লাইনের একটা মেসেজ এসেছে, তোর রাইডিং প্যান্টের পকেট চেক করিস, কিছু আছে। ইরফান ভুরু কুচকে তাকায়। ফোন বের করে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। মায়েরা ইরফানের গতকালকে কাপড়গুলো গুছিয়ে রাখছিল। প্যান্টের পকেট থেকে একটি চিরকুটের মতো কিছু পেয়ে চিরকুটের ভাঁজ খুলে চোখ বুলে, সরি ভাই, তোর সত্য মানতে পারলাম না, চলে যাচ্ছি এখান থেকে, তুই আমার ওপর রাগ পুষে রাখিস না প্লিজ। এতটুকু পরে ইরফান ঝড়ের বেগে এসে মায়েরা হাত থেকে কাগজটা টান মেরে নেয়। মায়েরা ইরফানকে খেয়াল না করে হঠাৎ ভীষণ ভয় পেয়ে যায়। মাথা তুলে ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ইরফান ওভাবে তার দিকে চেয়ে আছে কেন? কিছু বলার আগে ইরফান ডান হাতে শক্ত করে মায়েরা চোয়াল ধরে, দাঁতে দাঁত চেপে বলে, এসবে কেন হাত দিচ্ছিস বল, চুপ করে বসে থাকতে পারিস না? মায়ের গালে ভীষণ ব্যথা পায়। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান আরও শক্ত হতে ধরে। নাসিমের দেওয়া কি না কি মায়েরা টাচ করছে আবার যেন তাতে মনোযোগ দিয়ে পড়ছিল, ভাবতে ইরফানের মাথায় রক্ত উঠে গেল। বাঁ হাতে মায়ের হাত থেকে তার প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে মায়েরাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কেন হাত লাগিয়েছিস এসবে? বল স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মায়েরাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে মাঝপথে থেমে যায়। মায়েরা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। মেয়েটির চোখ ভরে যায়। ইরফানের এসব ব্যবহারে মেয়েটা আজকাল এত কষ্ট পায়, তাকে আবার তাকে থাপ্পড় মারতে চায়। মায়েরা মাথা নিচু করে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়ে পড়ল। ইরফান ঢোক গিলে তার হাত গুটিয়ে নেয়। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে যেভাবে এসেছিল সেভাবে হনন করে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ফুপিয়ে ওঠে, সে কি এমন করেছে? এই লোকটার জিনিসে হাত দেওয়া যাবে না, তা তো আগে বলেনি। বললে তো সে জীবনে ধরত না। গতকাল রাতে কেমন ব্যবহার করলো তার সাথে, আজ কতদিন পর মারার জন্য হাত তুললো। সে জীবনে এই লোকটার কোনো জিনিস ছুঁয়ে দেখবে না। কথাগুলো ভেবে আবারও ফুপিয়ে ওঠে। ইরফান বাইরে বেরিয়ে হাতের কাগজ মুঠো করে ছুঁড়ে ফেলতে গিয়েও কি মনে করে কাগজে হাত মেলে চোখ বুলায়, সরি ভাই, তোর সত্য মানতে পারলাম না, চলে যাচ্ছি এখান থেকে, তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। আমি তোর বইয়ের কোনো ছবি রাখিনি আমার কাছে, আর কখনো ওকে দেখবো না, ভাবার চেষ্টাও করবো না। তবে আমি ওকে ভুলতে পারবো না ভাই। যদি মানতে না পারিস আমার মনে তোর বউ কেন থাকবে, তাহলে তুই আমাকে খুঁজে বের করে মেরে ফেলিস। আর সেটা না পারলে দোয়া করিস যেন আমি কোনো এক অজানা কারণে মরে যাই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ওকে হারিয়ে নিয়তির কাছে হেরে গিয়েছি, পাথর হয়ে গেছি। তোকে ভুলতে গিয়ে সেই পাথর থেকে আর অশ্রু ঝরাতে চাই না, এত শক্তি নেই আমার ভেতর। নাসিম নামে কেউ তোর লাইফে ছিল, ভুলে যাস। কথা দিচ্ছি আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। তোদের জন্য অসংখ্য দোয়া রইল, ইতি নাসিম। ইরফানের লেখাটুকু পড়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কাগজটি ছুঁড়ে ফেলে দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয় নাসিম আছে নাকি চলে গেছে। বেশ কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয় নাসিম আসিক নাকি চলে গেছে, কোথায় গেল। তাকে তো বেশিক্ষণ হলো মেসেজ দেয় নাই, তাহলে এখানে থাকার কথা, কিন্তু সে খোঁজেই পেল না। বিরক্তির শ্বাস ফেলে একপাশে গিয়ে দাঁড়িয়ে থেকে বেশ কয়েকটা সিগারেট পোড়ায়। মায়েরা সাথে ওভাবে কথা বলায় নিজের উপর রাগ লাগছে। মারার জন্য হাত উঠেছিল ভাবতে রেগে সামনে একটা গাছে পাঞ্চ পড়ে। অসহ্য লাগছে সব। হাতের আধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে বাইক উঠে বসতে নিয়ে শুদ্ধকে দেখে চোখ ভুরু কোঁচকাল। এগিয়ে গিয়ে গম্ভীর করে বলে, এখানে কী করছিস? শুদ্ধ ঝাঁকি দিয়ে বুকে থুতু দেয়। ইরফানকে দেখে অবাক হয়, তুই এখানে? ইরফান সরু চোখে চেয়ে জিজ্ঞাসা করে, নাসিম কোথায়? শুদ্ধ ঢোক গিলল, মাথা চুলকে বলল, আমি তো জানি না। কেন? ইরফান তীক্ষ্ণ চোখে শুদ্ধকে দেখে। শুদ্ধ আমতা আমতা করে, আরে ব্যবসার কাছে আমরা এদিকে মাঝে মাঝে আসা হয়, জানিসই তো। তুই কানাডা থেকে আসলে তখনই তো আমার সাথে তোর এখানে দেখা হলো, মনে নেই? ইরফান কিছু বলল না, চুপচাপ তার বাইকে বসে পড়ে। বাইক স্টার্টে শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাত তখন 1টা। ইরফান ঘরে প্রবেশ করে বেডের উপর নজর পড়লে মায়েরা গুটিসুটি মেরে শুয়ে আছে। ইরফান আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়, এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে মায়েরার পাশে এসে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরা ঘুমের ঘোরে একটু নড়েচড়ে ওঠে। ইরফান মায়েরার মুখের দিকে তাকালো। মেয়েটা কেঁদে কেটে মুখের কী অবস্থা করছে। ইরফান নিজেকে অসহায় লাগে। ডান হাতে মায়েরা গালে দিয়ে মৃদু স্বরে বলে, সরি। এরপর মায়েরাকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, আমার বাটফ্লাওয়ার আমি ছাড়া সবার মন থেকে নিখুঁতভাবে মুছে যাক।
মায়েরা ঘুম ভেঙেছে, কিন্তু গাঁটটা মেরে পড়ে আছে, কথা বলবে না এই লোকের সাথে। ইরফান মায়েরাকে আলগা করে মায়েরার কপালে ঠোঁট দাবিয়ে চুমু খায়। এরপর ডান হাত মায়েরার গালে রেখে মায়েরার ঘুমন্ত মুখপানে দৃষ্টি রেখে অভিযোগ স্বরে, তুমি শুধু আমার অনুভবে কেন সীমাবদ্ধ থাকলে না বাটফ্লার? অন্যের হৃদয়ে তোমার আবছাটা থাকলে আমার প্রতিটি হৃস্পন্দন ব্যথার কাঁটায় বেঁধে যায়। এটা কি আমার অপরাধ? ইরফানের এমন আগামাথা কথা মায়েরা চোখ মেলে তাকায়। ইরফানের সাথে চোখাচোখি হয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিড জেগে জেগে ঘুমের ভান করছে। মায়েরা ইরফানকে ঠেলে উল্টো ঘুরে শোয়। ইরফান বিরক্ত হয়, মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা কোনো কথা বলতে চায় না। ইরফান ঠেলে নিজেকে জড়াতে চায়। ইরফান জোর করে মায়েরাকে জাপটে ধরে। মায়েরা মুচড়ামুচড়ি করে। ইরফান ধমক দেয়, স্টুপিড, কী প্রবলেম? মায়েরা চোখ ভরে ওঠে, আবার এই লোকটা তাকে ধমকাচ্ছে। ইরফান মায়েরাকে আরেকটু জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলল, ওই কাগজের কতটুকু পড়েছিলে? মায়েরা কথা বলল না। ইরফান বেশ কয়েকবার জিজ্ঞাসা করলে মায়েরা একটা টু শব্দ করলো না। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলল, কথা বল স্টুপিড, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। ইরফান চোখ বুঝলো, ডান হাতে কপাল ঘেঁষে বার কয়েক, নিজেকে শান্ত করে লম্বা শ্বাস টানে। এরপর মায়েরা গেলে হাত দিয়ে নরম করে বলে, রাগাচ্ছ কেন আমায়? কথা বলো। মায়েরা চোখ বুজে রেখেছে, বদ্ধ চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। ইরফান অসহায় চোখে চোখ দিয়ে বলে, সরি বউ, কথা বলো। এবার মায়েরা চোখ মেলে তাকায়, চোখ দুটো লাল হয়েছে। ইরফান দু হাতে মায়েরা ভেজা চোখ মুছে নেয়, মৃদু সব বলে, ডোন কেয়ার, তখন রেগেছিলাম। মায়েরা নাক টানে। ইরফান মায়েরা ঠোঁট ধরে চুমু খেতে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, কতটুকু লেখা পড়েছিল বলো। মায়েরা ভাঙা গলা বলে, 2 লাইনের মতো, তারপর তা আপনি নিয়ে নিলেন। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়েরা পড়েনি ভেবে দু হাতে মায়েরাকে শক্ত করে জড়িয়ে নেয়। সরি, কী চাই তোমার? নেক্সট ডে এনে দেবো। মায়েরা নাক টেনে বলে, আমাকে ছাড়ো না, আমি ঘুমাবো। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করলো। মায়েরা অভিমানী কণ্ঠে মৃদু হাসে। মায়েরা গলায় শব্দ করে চুমু ওকে। মায়েরার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে গেয়ে ওঠে, জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানলা। তোমার পথে আমি গিয়ে দাঁড়িয়ে থাকি, একটু সময় কি করে নিয়ে যাবে আমাকে। প্রণয়ের অমল কাব্য পর্ব 24। পুরো গল্পটা প্লেলিস্টে।